আইল্যান্ডের মানুষ একটু আরামপ্রিয়। আচ্ছা, সো হচ্ছে দুপুরের খাওয়ার পরে দে উড লাইক টু স্লিপ। এটা বাংলাদেশের ইফ ইউ গো টু ভোলা আর বরিশাল, মানে এটা তো আমাদের ছোটবেলাও তাই ছিল, আমরা তাই দেখতাম। এক্স্যাক্টলি। সো হচ্ছে আইল্যান্ড কালচার ইজ কাইন্ড অফ আ ডিফারেন্ট, একটু লেট ব্যাক, ওকে। সো একটু আরামপ্রিয়। সো দে উড রাদার ফোকাস অন এফিসিয়েন্সি রাদার দ্যান ডুইং সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করো। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমি এখন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট পোর্টফোলিও দেখি, তখন দেখি হচ্ছে উই আর ভেরি মাচ নিট বেসড প্রোডাক্ট ফোকাস। টি শার্ট বানাচ্ছি, পোলো শার্ট বানাচ্ছি, হাইয়েস্ট শার্ট বানাচ্ছি, বা ডেনিম। বাংলাদেশ ডেনিমে অনেক আগাই গেছে। সো এর মধ্যেই আমরা ঘোরাঘুরি করতেছি। যখনই হচ্ছে আউটার ওয়্যার্স যেগুলোর ভ্যালু অনেক হাই, আমার একটা টি শার্ট অ্যাভারেজ প্রোডাকশন কস্ট ব্র্যান্ড টু ব্র্যান্ড $1 থেকে $4 পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। তো হাউ ডু আই ইনক্রিজ প্রফিটেবিলিটি? ইনক্রিজ প্রফিটেবিলিটি আসবে হচ্ছে আমার ইনক্রিজড অটোমেশন, ইনক্রিজ টেকনোলজি থেকে, এফিসিয়েন্সি থেকে। আরেকটা জিনিস আসবে, আমি যদি লং টার্মের কথা চিন্তা করি, আই নিড টু ডাইভার্সিফাই। কটন প্রোডাক্টের ডিমান্ড যদি কমে যায় ওয়ার্ল্ডে, আমি অ্যাজ আ কান্ট্রি আমি কি করছি? বাংলাদেশ বিগেস্ট একটা অপরচুনিটি মিস করছে 5 থেকে 10 বছর আগে। এখন সেই পলিয়েস্টারটা বাংলাদেশে বানাইতেও যেই খরচ হওয়ার কথা, চায়নাতে বানাতেও সেম খরচ হওয়ার কথা। বিকজ গাছ, পলিয়েস্টারের কোনো গাছ নাই বা কিছু নাই, আমাকে অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকারই ছিল না। বাংলাদেশের ইকোনমির অনেকখানি নির্ভরশীলতা হচ্ছে আরএনজি সেক্টরের উপরে, কিন্তু এই আরএনজি সেক্টর নিয়ে আমরা আসলে অনেক কিছুই জানি না, অনেক ইনফরমেশনই আমাদের কাছে জানা নেই। সো এই ইন্ডাস্ট্রির অনেক গল্প বলার জন্য আজকে আমরা ইনভাইট করেছি রিফাত আরমানকে। রিফাত আরমান হচ্ছে এখন মার্কস অ্যান্ড স্পেন্সারে কাজ করছেন গেল প্রায় 1 যুগের মতো। বর্তমানে শ্রীলঙ্কায় এমএনএসের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন। আমরা থ্রু আউট দ্য হোল আজকের ডিসকাশনে অনেক কিছু আলোচনা করেছি বাংলাদেশের সেক্টর নিয়ে, কম্পিটিটিভ অন্যান্য মার্কেটগুলো নিয়ে, এবং এই সেক্টরে কীভাবে আরও ডেভেলপ করা যায়, কী কারণে আমরা এক্সপেক্টেড গ্রোথ এখনও পাই নেই, এবং এরকম রিলেটেড আরও অনেক ইনফরমেশন নিয়ে। আমি শিওর যারা বাংলাদেশের আরএনজি সেক্টর নিয়ে জানতে চান তাদের জন্য আজকের এপিসোডটা ডেফিনেটলি অনেক হেল্পফুল হবে। রিফাত, তুমি আরএনজি সেক্টর নিয়ে কাজ করো কত বছর? আরএনজি সেক্টরে অলমোস্ট 13.5 years নাও। ওকে, আর মার্কস অ্যান্ড স্পেন্সারে কত বছর আছো? 11 বছর। 11 বছর। মার্কস অ্যান্ড স্পেন্সার কী করে এটা যদি একটু ইন এ ব্রিফ একটু বলো। Marks and Spencer is a British company, #1 British clothing and food retailer. So ফুডও করো তোমরা? half of the revenue is basically from food in UK market. So in the UK te jao, you will see M&S food store everywhere. Okay. Ekdom airport e namle you will see the first store that is M&S food, and then it is spreaded across the country. And clothing hocche half of it. So okay, but interesting. in UK M&S is famous for food, not clothing, but clothing comes later. But then again, যখনই হচ্ছে ক্লোদিং এর কথা আসে, #1 ক্লোদিং রিটেইলার ইন হাই স্ট্রিট ইজ অলসো M&S. ওকে, এখন বর্তমানে মোটামুটি কি পৃথিবীর সব দেশে এটার অপারেশন আছে মোরালেস? মেইনলি ইউরোপ। সো আর একটা গ্রো এরিয়া হচ্ছে এশিয়া, এন্ড এশিয়ার মধ্যে সবচেয়ে গ্রোথ এরিয়া হচ্ছে ইন্ডিয়া। আর আমরা হচ্ছে এই বছর বেসিক্যালি ইউএসএ তে অপারেশন শুরু করার চেষ্টা করছি, জাস্ট হচ্ছে অনলাইন বেসড। ওকে, মানে এমএনএস হচ্ছে বাংলাদেশে যে অপারেশনটা করে সেটাকে প্রোডাকশন বেস করে, সেটা হচ্ছে সোর্সিং ক্লোদিং সোর্সিং। সো ক্লোদিং সোর্সিং এর কথা যদি বলি, বাংলাদেশ হচ্ছে এমএনএস এর #1 সোর্সিং হাব। এছাড়া আছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, দেন হচ্ছে টার্কি, ইউ হ্যাভ গট ইউর ফার ইস্ট কান্ট্রিজ এন্ড অল দিস থিংস। সো বেসিক্যালি সোর্সিংটা মোটামুটি পৃথিবীর এই পাশ থেকেই হচ্ছে। তো বাংলাদেশে যে তোমাদের সবচেয়ে বড় সোর্সিং পয়েন্ট এই ক্লোদিং ব্র্যান্ডের জন্য, এমনি তোমাদের আউটলেট কি ইন্ডিয়াতে আছে? ইন্ডিয়াতে অলমোস্ট 98+ আউটলেট আছে। মাই গুডনেস, বাংলাদেশে নেই? মানে বাংলাদেশে নাই কারণ এখান থেকে কিনে এখানে বেশ নিউ মার্কেট লাগবে, তাই বাংলাদেশের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ ক্লোদিং প্রডিউস করে। তো ক্লোদিং প্রডিউসিং কান্ট্রি হচ্ছে, তুমি যদি আজকে আর্টিজানে যাও ইউ উইল গেট আ লট অফ ক্লোদিং যেটা এক্সপোর্ট কোয়ালিটি, সেটা অনেক কম দামে, বাট সেটা এক্সাক্ট রিটেল প্রাইসে কেনার জন্য ওই কাস্টমার বেস নট নেসেসারিলি হয়তো এখনো আছে। প্লাস হচ্ছে বাংলাদেশের এন্ট্রি টু বিজনেস অনেক হাই। বাংলাদেশ থেকে এই ধরনের প্রোডাক্ট সেল করতে হলে ইউ হ্যাভ টু এক্সপোর্ট ইট ফার্স্ট এন্ড দেন ইম্পোর্ট ইট এন্ড দেন সেল ইট। ওকে, তাহলে ব্যাপারটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, দাম অনেক বেড়ে যায়। ধরো ইন্ডিয়াতে তোমাদের 98+ হচ্ছে তুমি বলে আউটলেট আছে, ওখান থেকে কি তোমরা প্রোডাকশনও করো? ইন্ডিয়া কি তোমাদের প্রোডাকশন সোর্সিংও করো? সোর্সিংও আছে, বাট হচ্ছে ওটা সব দেশ থেকে আসে। আচ্ছা, ইন্ডিয়ার স্টোরের জন্য। ওকে, মানে বাংলাদেশে তো ধরো তুমি যেটা বলো তোমাদের বিগেস্ট সোর্সিং হাব হচ্ছে বাংলাদেশ আর কি। আমরা এমনি ইন জেনারেল ভাবে জানি যে বাংলাদেশ কেন অনেক ব্র্যান্ডের জন্য ধরো একটা বড় ধরনের সোর্সিং হাব, বাট
তোমাদের এন্ড থেকে বাংলাদেশ কেন সোর্সিং হবে? অনলি বিকজ অফ দ্য মানে লো লেবার কস্ট? না, আমাদের জন্য বিগেস্ট স্ট্রেংথটা হচ্ছে দ্য ক্যাপাসিটি। দ্য ফ্যাক্টরিজ, বাংলাদেশে যে ধরনের ফ্যাক্টরিগুলো আছে এগুলোর যেই প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড আমাদের যে ধরনের ডিমান্ড, এটা মিট করার জন্য একমাত্র বাংলাদেশই হ্যাজ গট দিস লার্জ স্কেল ফ্যাক্টরিজ। রিয়েলি ইন্ডিয়ার চেয়েও বা চায়নার চেয়েও? হ্যাঁ, লাইক নাম্বার অফ ফ্যাক্টরিজ আর ভেরি লিমিটেড ইন ইন্ডিয়া অ্যান্ড এমএনএস এর পার্সপেক্টিভ থেকে হচ্ছে দ্য ফ্যাক্টরিজ দ্যাট উই ওয়ার্ক উইথ, দে হ্যাভ টু বি লাইক 100% ফুললি কমপ্লায়েন্ট, সাস্টেইনেবল অ্যান্ড অল দোজ থিংস। সো বাংলাদেশ এই সাইডটাতে লাস্ট 10-15 বছর অনেক ইনভেস্ট করেছে। এমএনএস ওয়াজ অলসো আ পার্ট অফ দ্যাট জার্নি। সো অ্যান্ড দ্য ফ্লেক্সিবিলিটি, দ্য স্কেল, the obviously cost is a big factor. The combinationটা হচ্ছে বাংলাদেশ বা এমএনএস এর জন্য the perfect marriage. So গত 10-11 বছর ধরে the business has exponentially grew in Bangladesh. So okay, which is good and not necessarily আমরা হচ্ছে শুধুমাত্র বেসিক প্রোডাক্টই এখান থেকে সোর্স করি। সো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট, বেসিক টি-শার্ট, শার্ট, জিন্স, outerwear, formal wear, all sorts of product are basically বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। সো এইটা একটা প্রাউড জিনিস বা গর্ব অনুভব করার জিনিস আমাদের জন্য যে আমরা বাংলাদেশে অ্যাটলিস্ট সব ধরনের ভেন্ডরদের সাথে এই প্রোডাক্টগুলো ডেভেলপ করতে পেরেছি। সো হুইচ ইজ কাইন্ড অফ উই অ্যাজ আ কোম্পানি উই ফিল ভেরি প্রাউড। ওয়ান্ডারফুল। বাংলাদেশে মোট কতগুলো ফ্যাক্টরিতে তোমরা কাজ করো অ্যারাউন্ড, এটা নাম্বার? এটা আমাদের ওয়েবসাইটে আছে, বাট অ্যারাউন্ড ইট উইল বি, যদি কোম্পানির কথা বলি, ইট উইল বি অ্যারাউন্ড 50+। ওয়ান্ডারফুল। ধরো তুমি তো বাংলাদেশ মার্কেটিং অনেক বছর কাজ করছো, বাংলাদেশেই কাজ করছো, রিসেন্টলি তুমি শ্রীলঙ্কাতে গেছো। সো দুইটা মার্কেটের ভিতরে ডিফারেন্সটা কি? প্রোডাকশন পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে যেটা বললাম, বাংলাদেশ হচ্ছে ইটস অল অ্যাবাউট ক্যাপাসিটি আর হচ্ছে বিগ ভলিউম অ্যান্ড অল দোজ থিংস। And if I talk about Sri Lanka is mainly about innovation. Because হচ্ছে আমরা যেটা করিনি বাংলাদেশে অনেক বছর ধরে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা করেছে, কারণ ওদের ক্যাপাসিটি কম, ওদের মানুষ কম। শ্রীলঙ্কার টোটাল পপুলেশন ইজ 2.24 মিলিয়ন, মানে 2,40,00,000,000। সো আর বাংলাদেশে ঢাকা শহরের চেয়ে মানুষ বেশি। সো ওদের ক্যাপাসিটি গ্রো করার জায়গা কম। সো ওরা যেটা করছে, ওরা ইনোভেশনে ফোকাস করছে, ওরা অটোমেশনে ফোকাস করছে, ওরা অনেক ক্রিটিক্যাল প্রোডাক্টে ফোকাস করছে। সো দ্য প্রোডাক্ট ইজ ডিফারেন্ট অ্যান্ড দ্য প্রোডাকশন এফিসিয়েন্সি ইজ মাচ হায়ার বিকজ দে হ্যাভ ইনভেস্টেড ইন দ্যাট সাইড। সো ওদের আরেকটা জিনিস হচ্ছে, ওরা নিজেদেরকে অ্যাজ আ কান্ট্রি হিসাবে এস্টাবলিশ করতে পারছে ওই হিসাবে যে দে ফোকাস অন প্রোডাক্ট ইনোভেশন। যদি আজকে কোনো ব্র্যান্ড, স্পেশালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট নাইকির একটা প্রোডাকশন সেন্টার বা একটা প্রোডাকশন ডেভেলপমেন্ট হাব আছে শ্রীলঙ্কাতে, যেখানে ওরা সব ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে, ক্লোদিং এর, নট জুতার। বাট হচ্ছে যত ইনোভেশন হয় প্রোডাক্টের টেকনিক্যাল অ্যান্ড অল দোজ থিংস, দে এস্টাবলিশড আ হাব ইন দেয়ার। বিকজ শ্রীলঙ্কা ওই ধরনের কালচারের সাথে অভ্যস্ত। ওকে, মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছো। যেমন ধরো বাংলাদেশে তুমি যেটা বললা যে ক্যাপাসিটি, লেবার কস্ট, এগুলো হচ্ছে এখানে, ওটা হচ্ছে ইনোভেশন। মানে জাস্ট একটু বোঝার জন্য যে তোমার ধরো কোনো একটা কারণে বাংলাদেশের লেবার কস্ট হাই হয়ে গেল, সো তখন কি এটা একটা ইম্প্যাক্ট পড়বে না? ডেফিনেটলি, বিকজ আমরা এখনো অ্যাজ আ ইন্ডাস্ট্রি, আমি যদি কান্ট্রি হিসাবে, ইন্ডাস্ট্রি হিসাবে বলি, বাংলাদেশ স্টিল হচ্ছে প্রাইস সেন্ট্রিক সোর্সিং কান্ট্রি, সেটা সব ব্র্যান্ডের জন্যই। সো যখনই হচ্ছে আমাদের মিনিমাম ওয়েজ বেড়ে যাচ্ছে, যখনই হচ্ছে আমার কোনো একটা কারণে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, এই ইম্প্যাক্টটা সরাসরি গার্মেন্টসের উপর চলে আসতেছে। অ্যান্ড এই যেই গার্মেন্টসের উপর ইম্প্যাক্টটা আসতেছে, ওই গার্মেন্টসের অনেক কম্পিটিশন আছে সোর্স করার জন্য। ট্রু। সো বাংলাদেশ ইজ হাইলি ইলাস্টিক ইন টার্মস অফ প্রাইসিং। সো আমার যদি আজকে প্রাইস বেড়ে যায় কোনো একটা সার্টেন প্রোডাক্টের, দেয়ার আর সাম আদার কান্ট্রিজ যারা হচ্ছে এই বিজনেসটা লুফে নেওয়ার জন্য বসে আছে। ট্রু। সো বাংলাদেশের ওইখানেই হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কমে যায়, কারণ হচ্ছে আমরা ভেরি মাচ প্রাইস সেন্সিটিভ অ্যাজ আ ইন্ডাস্ট্রি। সো ওইখানে হচ্ছে আমাদের কাজ করার অনেক জায়গা আছে, বিকজ আমরা হচ্ছে এখনো অল্টারনেটিভ প্রোডাক্ট বা ডাইভার্সিফাইড প্রোডাক্ট রুটটা এস্টাবলিশ করতে পারিনি। আজকে যদি আমার টি শার্টের কটনের দাম বেড়ে যায়, আমি এটা চাইলেই হচ্ছে সিনথেটিক প্রোডাক্টের টি শার্টে মুভ করতে পারবো না, বিকজ আমার ওই লজিস্টিক বা ওই সেটআপটা রেডি না। সো আমাকে এখনো হচ্ছে ওয়ার্ল্ডের কটন প্রাইসের উপর ডিপেন্ড করতে হয়, যে আল্লাহ করতে হয় যে হচ্ছে এই ইন্ডিয়া বা ইউএস এর কটনের দাম যদি না বাড়ে, দেন আমার ব্যবসা থাকবে না। মানে সেক্ষেত্রে তো শ্রীলঙ্কা খুবই বোল্ড মুভ করছে, যে ওরা প্রোডাক্ট ইনোভেশনে দিয়ে গেছে। ওইটা তো ধরো খুবই একটা, শ্রীলঙ্কারও সেম অবস্থা। শ্রীলঙ্কা ডাজন্ট প্রডিউস কটন, শ্রীলঙ্কা ডাজন্ট হ্যাভ এনাফ ম্যান পাওয়ার। সো শ্রীলঙ্কার ওই একটাই অপশন ছিল, কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্টে মুভ করানো আর হচ্ছে ইনোভেশন দিয়ে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো অ্যাটলিস্ট লেবার সেন্সিটিভ না বা একদম চিপ প্রাইসের না, ওইখানে হচ্ছে মুভ করা। স্টিল দে হ্যাভ গট কম্পিটিশন,
ওকে বাট দেন অ্যাগেন একটা সার্টেন জায়গা নিজেদের করে নিতে পারছে। বাংলাদেশ যেমন ব্র্যান্ডেড হচ্ছে গ্লোবালি, মানে শুনতে ভালো লাগুক খারাপ লাগুক, বাংলাদেশ ইজ আ সস্তা লেবারের কান্ট্রি এই হিসাবে এখনো মেড ইন বাংলাদেশ বলে আমরা চিনি, যেটা আমরা চেঞ্জ করার ট্রাই করতেছি। শ্রীলঙ্কা ইজ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট শ্রীলঙ্কা, ইউ উড থিঙ্ক যে শ্রীলঙ্কা হয়তো একটু কমপ্লিকেটেড প্রোডাক্ট করে, ওরা টি শার্ট বানায় না, বেসিক টি শার্ট বানায় না, দে উড মেক সাম নাইস লঞ্জারিজ, they would make some nice kids wear product or women's wear product, dresses, tops. So ওই জিনিসটাই আমাদের হচ্ছে হ্যান্ড রাইটিং, প্রোডাক্টের যে অ্যাস্থেটিক, ওই জিনিসটা এখন আমাদের ডেভেলপ করা বাকি। শ্রীলঙ্কা যেটা করছে, সো they branded themselves in that. এমনি ধরো যদি বলো যে ইন্ডিয়ার, সরি শ্রীলঙ্কার এমনি এই এটার মানে টোটাল আরএমজির মার্কেট সাইজ কত? অনেক কম বিকজ বাংলাদেশের কত? বাংলাদেশের না 1/3 না, বাংলাদেশের 1/10। ওকে, It's very small. So যেটা বললাম, বাংলাদেশ is a giant in this global industry, right? Sri Lanka সেখানে এত বড় না, the country is very small. তো সেইখানে হচ্ছে, but their 40% of export earning is from RMG, whereas our 80% of export earning is from RMG. So there is this, because they have diversified. Yeah. We haven't. But the economy is not that big. ওকে, So it's বাংলাদেশের 1/10. মানে তুমি যেটা বলা, যেমন ধরো 80% এক্সপোর্ট যদি একটা দেশের একটা ইন্ডাস্ট্রি থেকে আসে, এটা কিন্তু এক্সট্রিমলি রিস্কি, এক্সট্রিমলি রিস্কি। মানে তোমার কেন মনে হয় যে, মানে তোমার কি মনে হয় যে এটা সেকেন্ড কোনো অপশন আমাদের তৈরি হয়নি কেন এত বছরে? সেকেন্ড অপশন তৈরি হয়নি কজ ইট ওয়াজ ইজি মানি। কজ যখন হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসছে বা এত মানুষের জন্য কর্মসংস্থানের যে ব্যবস্থাটা হয়েছে, সো মালিক পক্ষ খুব সহজেই হচ্ছে একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারছে আজ থেকে 20-25 বছর আগে যখন তারা এস্টাবলিশ করছে। এখন অ্যান্ড দ্যাট টাইম দে ওয়ার গেটিং অনেক বেশি টাকা পাইতো, as simple as that, একটা শার্ট বা একটা প্যান্ট সেল করে বা প্রডিউস করে। সো দে অ্যাকচুয়ালি ইনভেস্টেড মোর অন দিস ইন্ডাস্ট্রি। সো যার একটা ফ্যাক্টরি ছিল সে আস্তে আস্তে এখন 5-6টা ফ্যাক্টরি বানাইছে। সো আমি একটা জিনিস হচ্ছে যে মালিক পক্ষ ডেফিনেটলি দে ডিডন্ট ওয়ান্ট টু ডাইভার্সিফাই বিকজ ইট ওয়াজ রিস্কি। ইনভেস্টিং ইন গার্মেন্টস ওয়াজ দ্য আইডিয়াল বিজনেস ডিসিশন। সো এইখানে কোনো সমস্যা নাই, বাট যেটা কান্ট্রি হিসাবে আই থিঙ্ক আমরা একটু লুজ করছি, এটা হচ্ছে পলিসি মেকিংয়ে। ওকে, অ্যাজ আ country, as a policy maker হিসেবে we should have invested, we should have identified a lot of other areas. আমাদের চিংড়ি শিল্প ছিল, আমাদের পাট ছিল, আমাদের চা ইন্ডাস্ট্রি অনেক বড় হতে পারতো, আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের ট্যুরিজম সেক্টরও অনেক বড় হতে পারতো, বাট অবভিয়াসলি দেয়ার ওয়াজন্ট এনাফ পলিসি অর গাইডেন্স অর গাইডলাইন এইখানে হয় নাই। সো ইটস টোটাল আ পলিসি ফেলিয়ার একদিক থেকে বলা যায়। আমাদের অনেক বড় লেদার ইন্ডাস্ট্রি হতে পারত। আমরা হচ্ছে প্রতি বছর গ্লোবালি নাম্বার 1, কোরবানির সময় সবচেয়ে বেশি চামড়া র হাইট আমাদের দেশ থেকেই আসে। সো বাট দেন এগেইন আমরা এক্সপোর্ট করে দিচ্ছি ওই জিনিসটা। সো ওই প্রপার রিসোর্সের ইউটিলাইজেশনটা হয় নাই। প্লাস আরেকটা জিনিস হচ্ছে এগ্রিকালচার, ডেফিনেটলি, যেটা আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছে। সো ওই জায়গাতে অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অপশন ছিল, আই গেস সেটা হয় নাই। সো ইটস আপ টু আস। আচ্ছা, মানে খুব বেসিক একটা কোশ্চেন, তুমি ধরো তোমার কেরিয়ারের মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশে কাজ করছো, বাংলাদেশ পিপলদের সাথে কাজ করছো, দো তুমি এমএনসিতে কাজ করছো, বাট স্টিল মোস্ট অফ দ্য পিপল তো ওখানে দেশেই ছিল। এখন তুমি কাজ করতেছো শ্রীলঙ্কাতে, তুমি শ্রীলঙ্কার জিএম হিসেবে কাজ করছো, মার্কস অ্যান্ড স্পেন্সার। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স, মানে ওয়ার্ক প্লেস কালচার ডিফারেন্স বিটুইন দিস টু কান্ট্রি? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমাদের বাংলাদেশে অনেক শ্রীলঙ্কান কাজ করে অনেক ফ্যাক্টরিতে। আমরা যখনই হচ্ছে টেকনিক্যাল এক্সপার্টিজ বা আমাদের মালিক পক্ষ মনে করে যে আমাদের এনাফ কেপেবল মানুষ নাই, উই ব্রিং পিপল ফ্রম শ্রীলঙ্কা অর ফ্রম ইন্ডিয়া। দ্যাট মিনস যে শ্রীলঙ্কা বা ইন্ডিয়াতে হচ্ছে আমাদের চাইতে মাচ মোর কেপেবল হিউম্যান রিসোর্স, মানে মিড লেভেলের জন্য। সেটা হ্যাঁ, মিড লেভেলের জন্য, সেটা হচ্ছে আমাদের ধারণা ছিল। বাট এমএনএস এর পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। যেহেতু আমরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সোর্স করি, দ্যাট মিনস আমাদের ওয়ার্কফোর্সটা, আমি যদি শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে বলি, ইজ ভেরি মাচ ডাইনামিক। ওকে, whereas in Sri Lanka it's kind of a different because their industry isn't that big, right? আমাদের এখানে হচ্ছে যে মানুষটা আরএমজি সেক্টরে ঢুকতেছে, he will try to stay in this industry. ওইখানের ওয়ার্কফোর্সটা is not dedicated to RMG industry. Okay, people would work in bank or in logistics, তারপরে এখানে আসতেছে বা এখান থেকে কাজ করে ব্যাংকে যাচ্ছে বা সো ওইটা হচ্ছে একটু ইজি টু মুভ, ডাইভার্সিফাইড জিনিস। অ্যান্ড দ্যাট মিনস
ওরা হচ্ছে নট নেসেসারিলি 200% ডেডিকেটেড। আমরা যেমন জান প্রাণ দিন রাত একাকার করে 24/7 জব, ফ্যাক্টরিতে ঈদের আগে সারা রাত কাজ হচ্ছে, ওই জিনিসটা ওইখানে হচ্ছে একটু কম। ওইখানে হচ্ছে দে ফোকাস মাচ মোর অন এফিসিয়েন্সি। ওকে, তারা কাজ করবে লিমিটেড টাইমের মধ্যে, বাট দে উইল ট্রাই টু ওয়ার্ক উইদিন মাচ মোর এফিসিয়েন্ট ম্যানার দেন বাংলাদেশি ফ্যাক্টরিজ। আমি যদি ব্রডার লেভেলে বলি, সেটা হচ্ছে ফ্যাক্টরি লেভেলে। যখন হচ্ছে একজন ওয়ার্কার এখানে কাজ করছে, তারা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ করতেছে। ওইখানের একটা ওয়ার্কার হচ্ছে একটা জিনিস না, দে আর এক্সপার্ট ইন 3-4 অপারেশনস। সো হচ্ছে ওরা নিজেদেরকে একটা সার্টেন জায়গায় এস্টাবলিশ করতে পারতেছে, যেখানে হচ্ছে দে হ্যাভ গট ক্যাপাবিলিটিস টু অপারেট মোর দ্যান 3 মেশিনস। সো ওইখানে হচ্ছে ওই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায় যে দে আর নট স্পেশালাইজড ইন দি ওয়ান অপারেশন অনলি, দে অ্যাকচুয়ালি মেক দেমসেলভস ভেরি মাচ কম্পিটিটিভ ইন অল দোজ আদার অপারেশন। সো ওদের ডিমান্ডটা থাকে। আমাদের এখানে ওয়ার্কারদের চাকরি চলে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট অ্যানাদার থিং না। আমার হচ্ছে ওইখানে ওই মেশিনের পার্টিকুলারলি ওই কাজটাই জানতে হবে, কাজটা জানতে পারবে এরকম লোকদের কথা তাকে আমার ট্রেন করতে হবে। সো ওই জিনিস নাই, বাট অ্যাজ আ কর্পোরেট দে হ্যাভ গট মাচ মোর এমএনসি পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, দে হ্যাভ গট মাচ মোর কি বলে এটাকে, এফিসিয়েন্সি ইন টাইম ম্যানেজমেন্ট। ওকে, বাট আই ডোন্ট থিঙ্ক দে আর দ্যাট মাচ হার্ড ওয়ার্কিং লাইক দ্য ওয়ে উই ডু ইন বাংলাদেশ। বিকজ আমাদের বাংলাদেশে হচ্ছে যখন একটা কাজ দেওয়া হয়, আমরা হচ্ছে একদম জান প্রাণ দিয়ে করার চেষ্টা করি, যদি আমি প্রপারলি হচ্ছে ডেডিকেটেড থাকি কাজের মধ্যে। ওইখানে হচ্ছে ইটস অলসো আ জিওগ্রাফিক্যাল সিচুয়েশন অ্যাজ ওয়েল, ইটস অ্যান আইল্যান্ড। আইল্যান্ডের মানুষ একটু আরামপ্রিয়। আচ্ছা, সো হচ্ছে দুপুরের খাওয়ার পরে দে উড লাইক টু স্লিপ। এটা বাংলাদেশে ইফ ইউ গো টু ভোলা আর বরিশাল, মানে এটা তো আমাদের ছোটবেলাও তাই ছিল, আমরা তাই দেখতাম। এক্স্যাক্টলি। সো হচ্ছে আইল্যান্ড কালচার ইজ কাইন্ড অফ আ ডিফারেন্ট, একটু লেট ব্যাক, ওকে, সো একটু আরামপ্রিয়। সো দে উড রাদার ফোকাস অন এফিসিয়েন্সি রাদার দ্যান ডুইং সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করো। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং মানে রেজাল্ট তো ডেফিনেটলি অনেক অ্যামেজিং। হ্যাঁ, দে গিভ টাইম টু দেমসেলভস। ওকে, তাই না, একটা ফ্যামিলিতে সময় দিচ্ছে বা দিচ্ছে। সো ওই জিনিসটা একটু ডিফারেন্ট। আমাদের এখানে আমরা রাস্তায় জ্যামে পড়ে থাকতে আমাদের সিস্টেম লস বয় জিনিসগুলো অনেক কিছু। সো এই একটা ডিফারেন্স আছে। সো বাট দেখা যাক, লাইক আই সেড, বাংলাদেশ নিজেকে এস্টাবলিশ করছে, এত বড় বিজনেস করে, দেয়ার মাস্ট বি সামথিং, বিকজ আওয়ার ওয়ার্কফোর্স, বি ইট ইন ফ্যাক্টরি, বি ইট ইন এমএনসি, যেই জিনিসটা নট নেসেসারিলি অন্য কান্ট্রিতে আছে। অন্য কান্ট্রি যদি বাংলাদেশের হিউম্যান রিসোর্স পাইতো, তারা অনেক দূর আগে যেত, বিকজ দ্য টেকনোলজি, দ্য ইনোভেশন দ্যাট দে হ্যাভ। সো এখন মেইন অবজেক্টিভ ওটাই, হাউ ডু উই কম্বাইন দিস টু। মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছো শ্রীলঙ্কা নিয়ে, যেটা ওরা হচ্ছে যে ধরো আমিও এটা জানি যতটুকু, যে বাংলাদেশের অনেক ফ্যাক্টরিতে ওখান থেকে মিড লেভেল থেকে শুরু করে এক্সপার্টাইজগুলো ওখান থেকে আসে। সো বাংলাদেশ থেকে তুমি ওদেরকে কীভাবে ওখানে গেলাম? মানে ওদের তো মানে আমরা তো এটা জানতে অভ্যস্ত যে ওরা আসে, আমরা কীভাবে গেলাম? না, ইটস না, ফাইন, এটা ইটস আ কোম্পানি পলিসি। ইয়া, ডেফিনেটলি ওয়ান্ডারফুল। নাথিং দ্যাট আই এম মাচ মোর ক্যাপেবল অর এরকম। না, ডেফিনেটলি ইউ আর ক্যাপেবল, দ্যাটস হোয়াই ইউ আর হিয়ার। আর ওকে, আর একটা ব্যাপার হচ্ছে তোমার যে বাংলাদেশের R&D সেক্টরে ধরো বিগত অনেকগুলো বছর ধরেই বিভিন্ন রকম জিনিস শোনা যাচ্ছে, যেগুলো আমরা বাইরের মানুষ হিসেবে চিনি, যে এতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমি বলি লাস্ট 1 বছরে, ধরো যদি আমি আরও স্পেসিফিকলি বলি যে আগস্টের পর থেকে এতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই ফ্যাক্টরিগুলো কি আদৌ বন্ধ হচ্ছে, বা হলেও কেন হচ্ছে? ফ্যাক্টরি বন্ধ হওয়া শুরু হয়েছে কোভিডের সময় থেকে। ওকে, বিকজ কোভিডের আগে বাংলাদেশে 5,000+ ফ্যাক্টরি ছিল। কোভিডের পরে ইট বিকেম 3,500। ওকে, বিজিএম এর এনলিস্টেড ফ্যাক্টরি যে কটা আছে আর কি। নাম্বার 1, শুরুতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রাইস সেন্সিটিভিটি। উই ওয়ার হেভিলি ডিপেন্ডেন্ট অন প্রাইস সেন্সিটিভ প্রোডাক্ট। সো যখনই হচ্ছে কোভিডের সময় বড় বড় রিটেইলার বা ব্র্যান্ডের হচ্ছে ব্যবসা সংকুচিত হয়েছে, দ্যাট মিনস অর্ডার কমে গেছে। অর্ডার কমে যাওয়া মানে হচ্ছে আমার বাংলাদেশেরও হচ্ছে, বাংলাদেশে এত বড় বড় ফ্যাক্টরি আছে, দে অ্যাকচুয়ালি ক্যান ক্যাটার অল দোজ ডিমান্ড। সো আমার ছোট ফ্যাক্টরি তখন হচ্ছে ক্যাটারিং করার দরকার হয়নি। অ্যান্ড যেহেতু ছোট ফ্যাক্টরিগুলো ওয়াজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন প্রাইস সেন্সিটিভ প্রোডাক্ট, যখনই অর্ডার নাই দে কুডন্ট মেক দেমসেলভস লাইক যে আমি খুব ভালো জ্যাকেট বানাইতে পারি, এরকম ভাবে এস্টাবলিশ হয় না। হয়েছে কি আমি খুব কম টাকায় কিছু জিনিস
সেলাই করতে পারি, দর্জি বাড়ির মতো কিছুটা, তাই না? সো হচ্ছে যখনই হচ্ছে আমার ডিমান্ডটা কমে যাচ্ছে গ্লোবালি, তখন আমার বাংলাদেশের জায়ান্ট যত ভেন্ডর আছে তারা ওই অর্ডারটা ক্যাটার করতে পারছে। সো হচ্ছে ছোট ফ্যাক্টরি অটোমেটিক দে লুজ ইন দ্য ফুড চেইন। যদি ওরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারতো, আলাদা একটা প্রোডাক্ট হ্যান্ড রাইটিং এস্টাবলিশ করতে পারতো, দেয়ার ওয়াজন্ট এনি স্পেশালাইজেশন। যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে এর মধ্যে কিছু ফ্যাক্টরি হচ্ছে ওয়াজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সাব কন্ট্রাক্ট। ওকে, সাবকন্ট্রাক্ট মানে হচ্ছে যে বড় ফ্যাক্টরি অর্ডার নিত, তারা হচ্ছে শুধুমাত্র আরেকজনকে কিছু বা দিয়ে যেটাকে দিত। বলি কাট অ্যান্ড মেক, শুধুমাত্র মেকিং এর চার্জটা নিত। দে ডোন্ট ডু দ্য এন্ড টু এন্ড প্রোডাক্ট, রাইট? বড় ফ্যাক্টরি অর্ডার আনতো, ছোট ফ্যাক্টরিকে দিয়ে স্টিচিং করাতো, অ্যান্ড দেন সো বড় ফ্যাক্টরি এখন আর দরকার হচ্ছে না, বিকজ দে হ্যাভ এক্সপ্যান্ডেড দেয়ার ক্যাপাসিটি। সো ছোট ফ্যাক্টরি ওখানে ইয়ে হয়ে গেছে। এরপরে যেটা হয়েছে 5th আগস্টের পরে, 5ই আগস্টের পরে যেটা হচ্ছে, বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশনের কারণেও সবাই একটু সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে গেছে। সেটা হচ্ছে ওইখানে অ্যাগেইন দ্য সেম সিচুয়েশন হ্যাপেন, ছোটরাই সাফার করতেছে, ইটস নট বড়রা যারা হচ্ছে সাফার করতেছে। বড়রা হয়তো হ্যাঁ তাদের প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো আগে 100% বা 120% চলতো, এখন হয়তো সেটা 80% বা 90% আসছে। সেই ইম্প্যাক্টটা গিয়ে পড়তেছে ছোট ফ্যাক্টরিতে, এগেইন ইজ বিকজ অফ দ্য প্রাইস সেন্সিটিভিটি, বিকজ দে কুডন্ট এস্টাবলিশ দেমসেলভস সাম সর্ট অফ থিং। এখন ওটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আমাদের ইন্ডাস্ট্রিটা বেশি বড়, অ্যান্ড যেই কারণে হচ্ছে আমরা একটু গ্লোবালি কিছু হলেই উই আর ভেরি মাচ সেন্সিটিভ টু দিস সর্ট অফ থিংস। আনফর্চুনেট আমাদের হচ্ছে লার্জ ওয়ার্কফোর্সকে বেতন দেওয়া থেকে শুরু করে একটা প্রোডাকশন লাইন চালানোর জন্য ইটস নট অ্যাবাউট প্রফিট। আমাদের ভেন্ডররা যারা আজ থেকে 10 বছর আগে বা 12 বছর 15 বছর আগে ফ্যাক্টরি যারা এস্টাবলিশ করছে, দে এক্সপ্যান্ডেড সো মাচ, ঠিক আছে? অ্যান্ড সামটাইমস ইট হ্যাপেন উইদাউট প্ল্যান। ওকে, তাই না? আজকে হচ্ছে আমার 2টা ফ্যাক্টরি আছে, 2টা ফ্যাক্টরি 100% ক্যাপাসিটিতে চলতেছে, তো তখন আমার মনে হলো না আরে আমি তো আরেকটা ফ্যাক্টরি করলে আরো অর্ডার পাবো। আমার হচ্ছে ওই ডিমান্ড এস্টিমেশনটাই ঠিক মতো হয় নাই, তাই না? আমি আরেকটা ফ্যাক্টরি করলে ওইটা হচ্ছে আমার চলতেছে 70-80% ক্যাপাসিটিতে। সো ওই ফ্যাক্টরি ভরার জন্য আমি অনেক কম দামে অর্ডার নিয়ে আসছি। আমার এই এক্সপ্যানশনটাও সামহাউ আমাদেরকে একটু ব্যাকফায়ার করছে। আমার ওই মালিক যদি হচ্ছে ওই 2টা ফ্যাক্টরিতেই নিজেকে আরো ডাইভার্সিফাই করে আরেকটু ভ্যালু আরো ক্যাপাসিটি বাড়ালে হতো, হ্যাঁ, তাই না? তাহলে হচ্ছে জিনিসটা ইজি টু ম্যানেজ হতো, কারণ দে হ্যাভ এক্সপ্যান্ডেড অন দ্য সেম প্রোডাক্ট লেভেল। 3-4টা থেকে 4টা, অনেকের 10-12টা ফ্যাক্টরি আছে। এখন যদি 10-12টা ফ্যাক্টরি ফিল আপ করার জন্য আমরা নিজেদের মতো নিজেরা কম্পিটিশন করতেছি, যে কম দামে অর্ডার হয় না হচ্ছে ভরতে পারবে। সো ওইটা আলটিমেটলি তো ব্যাকফায়ার করবে যখনই গ্লোবাল ডিমান্ড কমে যাবে। ধরো এই মুহূর্তে বাংলাদেশে টোটাল কত আরএনজি সেক্টরে ওয়ার্কফোর্স করতো, অ্যারাউন্ড কোনো নাম্বার? ডিরেক্ট ইনডিরেক্ট অল টুগেদার মিলে ইট মাস্ট বি মোর দেন 30 লাখ। বিকজ আমার হচ্ছে শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না, আমার গার্মেন্টস ফ্যাক্টরির সাথে হচ্ছে ফ্যাব্রিক্স, আমার গার্মেন্টস ফ্যাক্টরির সাথে রিলেটেড হচ্ছে ট্রিমস, বাটনস, ইলাস্টিক্স, লেবেলস। দ্য হোল ইন্ডাস্ট্রি ইজ মোর দেন 5 million people, and এটা অনেক কম করে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য নাম্বার, ইট মাস্ট বি মোর দেন দ্যাট। মানে ধরো তার ভিতরে মিড লেভেল টায়ারে কতজন কাজ করে, কত পার্সেন্ট হতে পারে বাংলাদেশের ফ্যাক্টরি হিসাবে চিন্তা করলে 5%? হ্যাঁ, কিছু বেশি না, আমার ওয়ার্কার লেভেলই তো ওকে, মানে আমার যেটা জানা সেটা হচ্ছে তুমি ধরো এত বড় ইন্ডাস্ট্রি আমরা গেল ধরো 30 ইয়ারে গ্রো করছে, নিয়ার অ্যাবাউট 30-35 ইয়ার্স, মিড 80s থেকে। হ্যাঁ, তো ওরকমই হবে ধরো 30-40 ইয়ার্স আর কি। তো এত বড় ইন্ডাস্ট্রি গ্রো করছে, এই 40 বছর বা 30 বছর ভিতরে এই মিড লেভেল টায়ারটা কেন আমরা নিজেরা ডেভেলপ করতে পারিনি এখনো? কেন ধরো ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা অন্য কোথাও থেকে আমাদের আনতে হচ্ছে? হ্যাঁ, মানে পলিসি ডেফিনেট একটা কারণ, বাট এই 40 বছরে ধরো মিনিমাম 3-4টা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 3-4টা আমলাতান্ত্রিক ব্যাপার স্যাপার চেঞ্জ হয়েছে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম? পলিসি হচ্ছে গভর্নমেন্টের, কোম্পানি চালানোর দায়িত্ব ইজ অল প্রাইভেটাইজড। এক্স্যাক্টলি, বিকজ অল প্রাইভেট কোম্পানি, দেয়ার ইজ নো সরকারি কোম্পানি। হ্যাঁ, তার মানে হচ্ছে ইট অল কাম ডাউন টু ওনার্স, অথবা যারা হচ্ছে সিনিয়র হয়েছে ছোট থেকে বড়, ইট কামস ডাউন টু দ্যাট, রাইট? সো again going back to the first point, আমরা very much price sensitive. ওকে, সে কারণেই তো আমাদের লোকালি যদি মিড লেভেল থেকে নেওয়া হতো তাহলে তাকে আমি কম বেতন দিয়ে পারতাম না। আমাদের যেটা মিস হয়েছে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি হয়তো সেটা হচ্ছে যে আমরা 90s বা 2000-এর যেই ব্যাচ বা যে মানুষজন, তারা হচ্ছে আজকে একটা হয়তো নট নেসেসারিলি দে হ্যাভ গট এনাফ কর্পোরেট ট্রেনিং, কর্পোরেট কালচার টু ফলো। আজকে যেই কারণে বিএটি, ইউনিলিভার বা এফএমসিজি কোম্পানিগুলো হচ্ছে যে দে হ্যাভ গট দিস কালচার অফ
very high profile managements, mid management and stuff, even on the higher senior management. গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা ফোকাসে দেওয়া হয়নি। আমরা যখন ছোট ছিলাম আমরা পেপারে অ্যাড দেখতাম মার্চেন্ডাইজিং লাগবে, মার্চেন্ডাইজার লাগবে, মার্চেন্ডাইজিং ট্রেনিং। সো ইটস অল অ্যাবাউট মার্চেন্ডাইজিং, রাইট? সো মানুষজন চিন্তা করছে যে একটা অর্ডার আসবে, আমি হচ্ছে ফ্যাক্টরিতে কোনো মতে ফলো আপ দিয়ে কাজ উঠে আমি শিপমেন্ট করে দেবো। বাট যে জিনিসটা আমরা মিস করছি আজ থেকে 10-15-20 বছর আগে, সেটা হচ্ছে মার্কেটিং ইজ নট অ্যাবাউট, মার্চেন্ডাইজিং ইজ নট অ্যাবাউট ফলো আপ, মার্চেন্ডাইজিং ইজ অ্যাবাউট অলসো মার্কেটিং, রাইট? হাউ ডু ইউ রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি? এই জিনিসটা হচ্ছে আমরা মিস করে গেছি। তখন আমরা ধরে নিছি আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করার মানে হচ্ছে কম প্রাইস, অন টাইম ডেলিভারি, সামথিং লাইক দ্যাট। বাট হচ্ছে মেড ইন বাংলাদেশ, এই ব্র্যান্ডটা এস্টাবলিশ করার জন্য আমাদেরকে দরকার ছিল কিছু মানুষ এস্টাবলিশ করা যারা বাংলাদেশের হয়ে কথা বলবে। অ্যান্ড সেইটা করার জন্য হচ্ছে আমাকে কিছু স্পেশালাইজড মানুষ বা কিছু স্পেশাল পিপল ডেভেলপ করা দরকার ছিল যারা কুড কম্পিট অন দ্য সেম লেভেল অ্যাজ আদার এমএনসিস ইন দিস ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার, রাইট? All the business graduate should be in this industry. True. Right? At least 80%? At least 80%. 5% business graduate ওই ইন্ডাস্ট্রিতে নাই। না, 5% তো অনেক বেশি বলছো। এখানে 1% আছে কিনা সন্দেহ। Exactly. Because আমরা প্রাইস সেন্সিটিভ, আমরা হচ্ছে মানুষকে নট নেসেসারিলি অ্যাজ অ্যান ওনার আই ডোন্ট থিঙ্ক যে আমাকে অত বেশি টাকা দিয়ে মানুষ রাখতে হবে, বিকজ আই ডোন্ট সি দ্য ভ্যালু ইন ইট। আমি কথা বলছি আজ থেকে 20 বছর আগে। সো যখন আমি ভ্যালু দেখি নাই তখন আমি মানুষ হিউম্যান রিসোর্স ডেভেলপও করি নাই। সো হচ্ছে যারা আজকে প্রোডাকশন একজন অপারেটর ছিল সে আস্তে 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 প্রোডাকশন ম্যানেজার হয়েছে, একটা ফ্লোর ম্যানেজার হয়েছে। অ্যান্ড যে মার্চেন্ডাইজার ছিল সে আস্তে 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 মার্চেন্ডাইজিং ম্যানেজার হয়েছে বা মার্কেটিং ম্যানেজার হয়েছে। দ্য কোয়ালিটি দ্যাট ওয়াজ নিডেড ইনোভেশনের পার্সপেক্টিভে গ্লোবালি কি হচ্ছে, বড় ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, আজকে ইন্ডিয়া নতুন কোন চায়না কোন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করছে, ওই যে আউটসাইড নলেজ ওইটা জানার মতো যে ডিম্যান্ড বা যে আগ্রহ ওইটা আমার নাই, দরকার নেই। বিকজ যে প্রোডাকশন ম্যানেজার এখন সে জানে সে আজ যদি এখন যেই কাজ করতেছে সেই কাজ যদি সে আগামী 5 বছর একইভাবে করে যায়, হি উইল সিকিউর হিজ জব। কারণ ফ্যাক্টরিরও এত বেশি ডিমান্ড নাই যে তাকে নতুন করে কোনো ইনোভেশন দরকার নেই। সো ওই জিনিসটা হয়নি। বাট একটা আফটার 10 ইয়ার্স আমরা হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমাদের মধ্যে কোনো ইনোভেশন নেই, তাই না? আমরা হচ্ছে জানি না গ্লোবালি কি হচ্ছে। আমার যেই মার্কেটিং ম্যানেজারটা আছে সে ঠিক মতো হয়তো ইংলিশে কথা বলতে পারছে না, বা সে এখন একটা ফরেন বিদেশি কাস্টমার বা ব্র্যান্ডের সাথে কিভাবে কথা বলবে ওই জিনিসটা তাকে আমি ট্রেনিংই দিইনি। সো সাডেনলি এই বিশাল একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? যখন এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে আমার ইমিডিয়েটলি বাংলাদেশ থেকে আই ক্যান্ট ফাইন্ড এনিবডি। ওকে, তখনই হচ্ছে মানুষজন বাইরে থেকে আনা শুরু করছে। বিকজ ইন্ডিয়ানস দে আর ভেরি গুড অ্যাট কমিউনিকেশন অলওয়েজই, তাই না? শ্রীলঙ্কা লাইক যেটা আগে বললাম, দে ফোকাসড অন ইনোভেশন টেকনোলজি। সো ওদের প্রোডাকশনের মানুষজন ইনোভেশন বা মেশিনারি সম্পর্কে বেশি জানবে, এটাই স্বাভাবিক, বিকজ দেয়ার কালচার ওয়াজ লাইক দ্যাট। আমাদের কালচার ছিল হচ্ছে প্রোডাকশন করো শিপমেন্ট করো, প্রোডাকশন করো শিপমেন্ট করো। সো মানুষ যে একটা দরকার, ওই গ্যাপটা ক্রিয়েট হয়েছে 20 বছর আগে, যেটার ফলাফল গত 10 বছরে দেখা গেছে যে আমার হঠাৎ করে কোনো মিড ম্যানেজমেন্ট নাই, যাদেরকে আমি উঠাইছি দে আর নট কেপেবল এনাফ। আমি সাডেনলি ওইটা রিয়েলাইজ করছি যে ইনভেস্টমেন্টটা আমার 10 বছর আগে 20 বছর আগে করলে হয়তো আমি এখন লাভবান হতাম। কেউ কেউ চেষ্টা করছে, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে, দে হ্যাভ ট্রাইড, দে হ্যাভ অলসো হায়ার্ড গ্র্যাজুয়েটস ফ্রম বেস্ট বিজনেস স্কুল ইন বাংলাদেশ, যেটার রেজাল্ট আমিও হয়তো। সো দে মাইট হ্যাভ সাকসেসফুল, কিছু কিছু ব্র্যান্ড চেষ্টা করছে। সো যারা চেষ্টা করছে তারা কিন্তু নট নেসেসারিলি ডিপেন্ডেন্ট অন বাংলাদেশে। ধরো এই যে এত আরএমজি ওয়ার্কার যে তাকে বলি কি কর্মী, এর সংখ্যা তো অনেক। আমি শিওর যে এদের অনেক ট্রেনিং সেন্টার এগুলোও আছে। বাট একই রকমভাবে এই ইন্ডাস্ট্রি ধরো গেল 40 বছর যতখানি গ্রো করছে, সেই হিসেবে তো মিড লেভেলের একদমই লোকজন নাই। আমাদের দেশীয় কি ইনস্টিটিউট আছে যারা এই মিড লেভেল টায়ারে কাজ করতেছে? আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে একটা ইনস্টিটিউশন বা একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট অনেক পপুলার ছিল, সেটা হচ্ছে টেক্সটাইল। আলাদা কোচিং ছিল বা ছিল। সো বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইজ দি নাম্বার 1। যদি আমি এই রিলেটেড পড়াশোনার কথা বলি, অনেক স্টুডেন্ট এখনো হচ্ছে এখানে এনরোলড হয়। দেন আছে হচ্ছে বিজিএমই এর ইউনিভার্সিটি অফ বিইউএফটি নাও ইজ ইউনিভার্সিটি। সো তারপর এছাড়া শান্তা মারিয়াম হ্যাজ গট দিস ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থিংস অ্যাজ ওয়েল। এছাড়া অন্যান্য কিছু ভার্সিটি আছে, প্রাইম এশিয়া আছে বা ড্যাফোডিল আছে। সো এরা যেটা করে সেটা হচ্ছে বিবিএ বা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি দে অলসো হ্যাভ গট দিস টেক্সটাইল উইং। আমি যদি এখন শুরুতে চলে আসি,
একমাত্র ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শুরু থেকে ছিল, সেটা হচ্ছে বুটেক্স। বুটেক্সের এক সময় ভয়ঙ্কর ডিমান্ড ছিল। এখন যারা ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটু বড় পজিশনে আছে, স্পেশালি অন দ্য ম্যানুফ্যাকচারিং অর ইন দি ইঞ্জিনিয়ারিং সাইড, আমার নিটিং এ বা আমার ডাইং এ, ইটস অল বুটেক্স, রাইট? সো বুটেক্স হ্যাড প্রডিউসড টনস অফ পটেনশিয়াল, টনস অফ চ্যালেঞ্জ, যারা হচ্ছে এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে আছে, রাইট? অ্যান্ড টেকনিক্যাল সাইড থেকে তারা অনেক নিজেদেরকে একটা মিড লেভেল বা একটা সিনিয়র লেভেলে এখন এই মুহূর্তে নিয়ে গেছে। দ্যাট জেনারেশন হ্যাজ গ্রিউ আপ নাও। যেটা হয়েছে সেটা হচ্ছে বুটেক্স কতখানি মডার্ন ইন্ডাস্ট্রির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। আজকে হচ্ছে বুটেক্স ইজ অল থিওরি বেসড, রাইট? আমি বুটেক্সের না, বাট আমি বুটেক্সের মানুষজন বা নতুন জেনারেশন যারা আসতেছে তাদের সাথে যখন কথা বলছি, এই জিনিসটা ইজ ভেরি মাচ একটা ভিজিবল যে বুটেক্সের কারিকুলাম আজ থেকে লেটস সে 15 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। সো এই জিনিসটাকে মডার্নাইজ করার জন্য একটা বুটেক্সের ছেলে বা একটা বিউএফটির ছেলে বা একটা শান্তা মারিয়ামের ছেলে বা একটা টেক্সটাইল গ্র্যাজুয়েট, সে নিজেকে কতখানি মডার্ন ইন্ডাস্ট্রির সাথে অ্যাফিলিয়েটেড করতে পারছে, এইটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার পড়াশোনা এখনো হচ্ছে থিওরি বেসড, রাইট? আমি হচ্ছে একটা স্টুডেন্ট হয়তো ফাইনাল ইয়ারের লাস্ট সেমিস্টারে গিয়ে সে হচ্ছে ফ্যাক্টরি অ্যাটাচমেন্ট পাচ্ছে বা সে ফার্স্ট ফ্যাক্টরি দেখতেছে, অথচ একটা ইঞ্জিনিয়ারিং শুড বি ইনভলভ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার, যে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কিভাবে জিনিসটা কাজ করে অ্যান্ড গ্লোবালি জিনিসটা কিভাবে কাজ করতেছে। আজকে যদি হচ্ছে চায়না বা ফার ইস্টের কান্ট্রিগুলা ওরা ইনোভেশন বা মেশিনারিজে অনেক আগায় গেছে, সো আমার ওই ধরনের ট্যুর, ট্রাভেল, স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করা হচ্ছে কিনা, ঠিক আছে? ফ্যাশন ইনস্টিটিউটে বাংলাদেশ ইজ নট ডিজাইনিং কান্ট্রি, বাংলাদেশে ডিজাইন করা সম্ভব না, বিকজ আমি যেই মার্কেটে প্রোডাক্ট সেল করতেছি, আমি বাংলাদেশে বসে ওই মার্কেটের ওই কাস্টমারের মাইন্ডসেট আমার পক্ষে 100% বোঝা ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট, রাইট? সো আমি হয়তো 20-25%, 30% আমি হচ্ছে ওই জায়গাটা টাচ করতে পারবো, বাট আমি যদি ট্রুলি ফ্যাশন ইনস্টিটিউট হই, আমি যদি বিএফটি, শান্তা মারিয়াম এদের এক্সাম্পল দিই, দে অলসো নিড টু হ্যাভ দ্য গ্লোবাল নলেজ, আসল কাস্টমার কি প্রোডাক্ট খোঁজে। আমি সেইটা বাংলাদেশে বসে ক্লাসরুমে বসা আমি তো কখনোই হচ্ছে একটা ইউরোপিয়ান কাস্টমারের মাইন্ডসেট বুঝতে পারবো না, তাই না? সো আমি যদি গ্রো করতে চাই বা আমি যদি নিজেকে মিড লেভেল, মিড ম্যানেজমেন্টে নিজেকে আনতে চাই, আই হ্যাভ টু হ্যাভ দ্যাট ইন্ডাস্ট্রি নলেজ, অ্যান্ড দ্যাট নলেজ মিনস গ্লোবাল নলেজ, নট বাংলাদেশে কি হচ্ছে সেইটা। আর সেই গ্লোবাল নলেজটা আমার কারিকুলামের সাইড থেকে আমি কতখানি মডার্নাইজ করতে পারতেছি, দ্যাট সামথিং আই থিঙ্ক পলিসি মেকার্স বা এডুকেশন বোর্ড বা ইউজিসি বা সামবডি নিডস টু টেক কেয়ার অফ ইট। ইনোভেশনের কথা আমরা শুরুতে বলছিলাম, রাইট? আমার এতগুলো ইঞ্জিনিয়ার বের হচ্ছে, আমার বইয়ের থেকেও ইঞ্জিনিয়ার বের হচ্ছে, রাইট? আমার বাংলাদেশের অলমোস্ট 95-98% মেশিনস আর স্টিল ইম্পোর্টেড, রাইট? আমি হচ্ছে চায়না, কম দামি হলে চায়না থেকে আনতেছি, বেশি দাম হলে জার্মানি, ইউএসএ, ইউরোপ থেকে আনতেছি, যেগুলোর মেইনটেনেন্স, সার্ভিসিং, ইঞ্জিনিয়ারিং কাজ সব হচ্ছে ওই দেশের ইঞ্জিনিয়াররা আইসা বা টেকনোলজিস্টরা আইসা করে দিচ্ছে। সো আমি এতদিন হয়ে গেছে একটা ইন্ডাস্ট্রি, আমি 30-40 বছর রানিং, আমি হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার, আমি সেই মেকানিক্যাল সাইডটা আমি বাংলাদেশে এখনো ডেভেলপ করিনি। সো ইনোভেশনের কথা আমি যখন বলবো, আমরা হচ্ছে বা ইনোভেশনের টেকনোলজিক্যাল সাইডেও মিড ম্যানেজমেন্টের অনেক জায়গা আছে, যেই কারণে আমি অন্যান্য দেশ থেকে মানুষ নিয়ে এসে প্রোডাকশন টেকনোলজির গ্যাপটা ফিল করতেছি। সেইখানে আমি কেন অ্যাজ আ কান্ট্রি আমি বুয়েট, বুটেক্সের ইঞ্জিনিয়ারদের এনগেজ করতে পারি নাই ইন টার্মস অফ ট্রুলি ক্রিয়েটিং আপ মেশিন। একটা সিম্পল সেলাই মেশিনও আমাকে এখন ইম্পোর্ট করতে হয়, আমি কেন সেই জিনিসটা একটা বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে দিয়ে বলতেছি না যে প্লিজ মেক সামথিং লোকাল ভার্সন। এখানে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওনারদেরও একটা রেসপন্সিবিলিটি আছে, তারা হচ্ছে কেউ এই রিস্কটা নিতে চায়নি, নট নেসেসারিলি, মানে দিন শেষে এটা ব্যবসা, ব্যবসা। হ্যাঁ, কিন্তু কারণ 40 বছর অনেক বড় সময়, এর ভিতরে এগুলো হয়ে যাওয়া উচিত ছিল না। ছিল, এগুলো হইতে পারে, ধরো 10 বছর পুরাতন একটা ইন্ডাস্ট্রি, অনেক কিছু R&D টাইপের হবে, বাট তুমি যেটা বললা যে এখানে আমরা 100%, মানে তোমার সাথে আমরা আলোচনার পুরো জিনিসটাই মনে হলো আমাদের অনেক ডিপেন্ডেন্সি, ধরো এই মেশিনারিজ থেকে শুরু করে, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে, মিড লেভেল টায়ারের HR থেকে শুরু করে, এত বড় একটা ইন্ডাস্ট্রি গ্রো হয়েছে কমপ্লিটলি ডিপেন্ডস অন আদার কান্ট্রিজ, আদার এক্সপার্টাইজ। এটা কি কোনো সময় আমরা চেষ্টা করি নাই, বা ইন্ডাস্ট্রি এটা কেন চেষ্টা করে নাই? ইন্ডাস্ট্রি চেষ্টা করে নাই। ফার্স্ট থিং হুইচ ইজ আ ভেরি পজিটিভ থিং ফর বাংলাদেশ, আমাদের কান্ট্রি অনেক রেজিলিয়েন্ট। যতই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, কোভিড, পলিটিক্যাল সিচুয়েশন আসুক, বাংলাদেশ সামহাউ সারভাইভড। মানুষগুলা হচ্ছে আমরা প্রচন্ড
কি বলে এটাকে, আমরা অনেক প্রতিকূল অবস্থা খুব ভালো সামাল দিতে পারি। সো যখনই কোনো ঝামেলা আসছে, হরতাল, স্ট্রাইক, পলিটিক্যাল আনরেস্ট, কোভিড, এই ইন্ডাস্ট্রি থেমে থাকেনি, রাইট? ওয়ার্কাররা ফ্যাক্টরিতে আসছে বিকজ এটা তাদের রুটি অ্যান্ড দে মেড শিওর যে প্রোডাক্টটা বের হচ্ছে। সো এই রেজিলিয়েন্সটা ইজ কামিং ফ্রম হিউম্যান রিসোর্স। অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ পিপল, আমরা হচ্ছে অনেক বেশি রেজিস্ট্যান্ট। সো এই জিনিসটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ ছিল। অ্যান্ড এই জিনিসটাকেই হচ্ছে যারা বিজনেসম্যান তারা হচ্ছে তাদের সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে ধরে নিছে। বাট একটা সার্টেন লেভেল পর্যন্ত তো জিনিসটা হবে, ইউ ক্যান টেক, কিছু দূর যাওয়া যায়। বাট যখনই হচ্ছে ইনোভেশনের কথা চলে আসে বা ওই জায়গাটাতে বা নতুন কিছু এক্সপ্লোর করার কথা চলে আসে, আমি এখনো বাংলাদেশকে বলি চিপ কম প্রাইসের কান্ট্রি অ্যান্ড অল দোজ থিংস, রাইট? কারণ হচ্ছে আমরা অ্যাজ আ বিজনেসম্যান আমি আমার কমফোর্ট জোনে থাকতে পছন্দ করতাম। আমি চাই নাই আমার হচ্ছে এই ব্যবসাটা আমি করতেছি, ইটস গিভিং মি এনাফ মানি, ইটস গিভিং মি এনাফ রিসোর্সেস ফর মাই ফিউচার জেনারেশন। আমি আর সামনে বাবা রিস্ক নিয়ে আমি নতুন কোনো জায়গায় ইনভেস্ট করবো না। আমার মেশিনারিজ 20 বছর আগে আমি যা আনছি, আমি জাস্ট এটা চালাইতে চাই। যদি নতুন কিছু আনতে হয় আমি নতুন আরেকটা মেশিনারি চালাবো, সেম মেশিন আমার, হয়তো আমি কিছু লেটেস্ট মেশিন আনবো, বাট দেন এগেইন আমি আমার এই বিজনেসটাকে ডাইভার্সিফাই করবো না। ঠিক আছে, আমার যা আছে আমি এটা নিয়ে কাজ করবো, বিকজ ইটস আর্নিং মি মানি। এইটা ছিল ফার্স্ট জেনারেশনের এক্সপিরিয়েন্স। সেকেন্ড জেনারেশন যখন, এখন এই মুহূর্তে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন বিজনেসে আসতেছে, সমস্যাটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশনের কনভার্সন রেটটা ইজ ভেরি লো। নট নেসেসারিলি সব ছেলে মেয়ে ফার্স্ট জেনারেশনে তারা এই বিজনেসে ইন্টারেস্টেড, বিকজ দে হ্যাভ গট দ্যাট লাক্সারি লাইফ, রাইট? তারা বিদেশে পড়াশোনা করছে, এখন এইখানে আইসা দিন রাত 24 ঘন্টা খাইটা এই কাজ কেন করবে, বিকজ আমার তো বাবা এই কাজটা করতেছি। সো আগের দিনের ব্যবসায়ী যারা, দে ওয়ার ভেরি মাচ কমফোর্টেবল। নতুন দিনের ব্যবসায়ী যারা, দে আর ভেরি মাচ রিল্যাক্টেন্ট। এই মাঝখানের গ্যারাকলে পরে হচ্ছে আমরা আসল ইনোভেশন গ্লোবালি কি হচ্ছে এই জিনিসটা মিস করে ফেলছি, বা আমরা রিস্কটা নিতে অ্যাভার্স এই মুহূর্তে, তাই না? এখন হচ্ছে, বাট যারা করছে তারা হচ্ছে সামহাউ দে আর দ্য গেইনার নাও, রাইট? অনেকে মডার্ন অ্যাপ্রোচে ছিল, তারা আগায় গেছে, এদের ফ্যাক্টরি বন্ধ হয়নি। আচ্ছা, যারা ট্রেডিশনাল মেন্টালিটি ছিল, দে সাফার্ড বিকজ দে ডিডন্ট ডাইভার্সিফাই। এন্ড ডাইভার্সিফিকেশনটাই আমাদের হয়ে গেছে অনেক বড় চ্যালেঞ্জ। ট্রু। আমরা একাডেমিক ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম। ধরো এই ইন্ডাস্ট্রিতে রাইট পিপল পাওয়ার জন্য তোমার কি মনে হয় যে বেশি ইউনিভার্সিটি, এই টাইপের ইউনিভার্সিটি, এই ইন্ডাস্ট্রি বেসড ইউনিভার্সিটি দরকার, নাকি ইন্ডাস্ট্রি বেসড টেকনিক্যাল স্কুল দরকার? বাংলাদেশ গ্লোবালি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ক্লোদিং ইন্ডাস্ট্রি। ওকে, ফার্স্ট হচ্ছে চায়না। ওকে, থার্ড would be Vietnam now. ওকে, Vietnam, বাংলাদেশ মাঝে মাঝেই পজিশন সোয়াপ করে। Vietnam become second, বাংলাদেশ become third and stuff. ভিয়েতনামের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? ভিয়েতনামের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল হচ্ছে ইনোভেশন। ওকে, দে ওয়ার ভেরি মাচ ওপেন টু FDIs. ওদের বিশাল ইনভেস্টমেন্টটা আসছে ফার ইস্ট থেকেই বা চায়না থেকেই, তাই না? সো হচ্ছে বা যখনই চায়নার কস্ট অফ প্রোডাকশন বা জিনিসটা বেড়ে যাচ্ছে, চাইনিজ ফ্যাক্টরি অনেকেই এসে হচ্ছে ভিয়েতনামে দে সেট আপ দেয়ার ওন ফ্যাসিলিটিজ অ্যান্ড স্টাফস, রাইট? অ্যান্ড ভিয়েতনাম ওয়াজ ভেরি মাচ ওপেন টু দোজ FDIs অ্যান্ড থিংস। সো ওদের ইন্ডাস্ট্রিটা বেশি দিনের না, বাংলাদেশের চাইতে কম, বাট দে আর নাও কম্পিটিং অন দ্য সেম লেভেল অ্যান্ড দে অলসো ফোকাসিং নট নেসেসারিলি অন দ্য less pricing product, they focused on different kind of products. আমি যখন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট পোর্টফোলিও দেখি, তখন দেখি হচ্ছে উই আর ভেরি মাচ নিট বেসড প্রোডাক্ট ফোকাস। টি শার্ট বানাচ্ছি, পোলো শার্ট বানাচ্ছি, হাইয়েস্ট শার্ট বানাচ্ছি, বা ডেনিম, বাংলাদেশ ডেনিমে অনেক আগায় গেছে। সো এর মধ্যেই আমরা ঘোরাঘুরি করতেছি। যখনই হচ্ছে আউটার ওয়্যার্স যেগুলোর ভ্যালু অনেক হাই, আমার একটা টি শার্ট অ্যাভারেজ প্রোডাকশন কস্ট ব্র্যান্ড টু ব্র্যান্ড $1 থেকে $4 পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। ভিয়েতনাম সেইখানে হয়তো কাজ করতেছে $4 থেকে $10 প্রোডাক্ট, রাইট? সো নট নেসেসারিলি দেয়ার ভলিউম ইজ বিগ, দেয়ার ভ্যালু ইজ বিগার দেন বাংলাদেশ। সো যেটা বলতেছিলাম যে অ্যাজ আ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দিস ইন্ডাস্ট্রি, আমি আসলে ইনফ্রাস্ট্রাকচারে কতখানি ইনভেস্ট করছি। সো সেইখানে এখন শুরুতে যেটা বলছিলাম আগে, যে ইফ 80% রেভিনিউ ইজ গেটিং ফ্রম দিস ইন্ডাস্ট্রি, তার মানে আমার বিজনেস গ্র্যাজুয়েটরা শুড বি ইন দিস ইন্ডাস্ট্রি। আমার সব
ভার্সিটি যত প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি ইজ নাও ফুললি ফিল্ড উইথ বিবিএস এন্ড এমবিএস, রাইট? এখন যারা বিবিএ এমবিএ করতেছে তাদের ফার্স্ট প্রেফারেন্স ইজ ব্যাংক, এফএমসিজি বা লোকাল কোনো এফএমসিজি অ্যাজ ওয়েল। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেউ আসতে চায় না। অথবা এখন আমি যদি এই শুধু বিবিএ পার্সপেক্টিভ থেকে বলি, ইটস বিকজ গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিং বা মার্কেটিং এর একটা বড় পোর্শন আছে, থাকে, রাইট? আমি 4 বছর বিবিএ করে আমি কি একটা 12,000 বা 15,000 টাকার চাকরিতে ঢুকবো, নাকি হচ্ছে আমি একদম মিনিমাম স্যালারির কথা বলতেছি, আমি একটা 25,000 টাকার দামের ব্যাংকের চাকরিতে ঢুকতেছি, রাইট? দ্য হার্শ রিয়েলিটি হচ্ছে আমার স্যালারি লেভেল বা বেঞ্চমার্কটা এই মুহূর্তে ইন্ডাস্ট্রির স্টিল ভেরি পুয়ার, যেই কারণে এটা নট নেসেসারিলি ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে পারতেছে, রাইট? সেম কারণে আমার ডিম্যান্ড ফর ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল সাইডেরটাও কমে যাচ্ছে। বিকজ যেই ছেলেটা আগে বুটেক্সে ঢুকতো বা যেই ছেলেটা আগে বিজিএমইতে বিএফটিতে ঢুকতো, সে হচ্ছে মোটামুটি একটা ভালো স্কেলের স্যালারিতে জয়েন করতে পারতো। নাও সবাই দেখতেছে যে এই জিনিসটা হচ্ছে স্যালারি অনেক কমে যাচ্ছে, অ্যান্ড ইনিশিয়াল স্যালারি অ্যাজ আ স্টার্টার যে স্যালারিটা আমি পাচ্ছি নট নেসেসারিলি ইটস মিটিং মাই ডিম্যান্ড, বেসিক নিডটা আমার মিট করতেছে না। সো অটোমেটিক হচ্ছে আমার ডিম্যান্ডটাও কমে যাচ্ছে এই লাইনে পড়াশোনা করার, তাই না? সো ইটস কাইন্ড অফ আ ডিম আগে না মুরগি আগের মতো। সো ডিম্যান্ড কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই টেকনোলজির বা স্কুলগুলো এক্সপ্যান্ড হচ্ছে না, অথবা এক্সপ্যান্ড হচ্ছে না বলে আমার আউটপুটটাও কমে যাচ্ছে, আমার নট নেসেসারিলি এনাফ গ্র্যাজুয়েট বের হচ্ছে। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে আমার হচ্ছে স্টার্টিং স্যালারি বা ইনকাম লেভেলটা হচ্ছে নট নেসেসারিলি আপ টু দ্য স্ট্যান্ডার্ড। আজকে যেই ছেলেটা বিবিএ করে বের হবে, ওর হচ্ছে ফ্রেন্ডরা যেই সব কোম্পানিতে ঢুকবে, ওরা যে স্যালারি পাবে, আর একটা টেক্সটাইল গ্র্যাজুয়েট নট নেসেসারিলি সেম স্যালারিতে সে ঢুকতে পারতেছে। হ্যাঁ, 10, 15, 20 বছর পরে তাদের স্যালারি লেভেল উড বি ডিফারেন্ট, এই ইন্ডাস্ট্রিতে গ্রো করার জায়গা আছে, সেইটা একটা ডিফারেন্ট কেস, বাট দ্য ইনিশিয়াল স্টার্টিং ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমার আসলে কি দরকার? আমার দরকার হচ্ছে মেন্টালিটি চেঞ্জ ফ্রম দি ওনার্স। আমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিবিএর সাথে সাথে there should be some practical textile related or এই related marketing knowledge, because this is the practical business. এই বিজনেসটাই বাংলাদেশকে বড় করতেছে, তাই না? সো একটা বিবিএ গ্র্যাজুয়েট নেভার হার্ড অ্যাবাউট বাংলাদেশে কয়টা গার্মেন্ট ফ্যাক্টরি আছে। এই বিবিএ গ্র্যাজুয়েট ডাজন্ট নো যে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডিং আমরা পড়ি, একটা সাবজেক্ট আছে বিবিএতে, বাট ইন্টারন্যাশনাল বিজনেস, বাট হচ্ছে এই বিজনেসটা বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিজনেস ইজ অল অ্যাবাউট আরএনজি। আমি হচ্ছে এলসি হোক বা হচ্ছে আমার র ম্যাটেরিয়াল সোর্সিং হোক বা আমার সাপ্লাই চেইন হোক, আমি স্টিল হচ্ছে ইউএস এর কারিকুলাম পড়তেছি, বা আমি প্র্যাকটিক্যালি এই লাইনে কতখানি চেষ্টা করতেছি, এই জিনিসটা হয় নাই। ওই কানেকশনটা এই ইন্ডাস্ট্রির সাথে আমাদের ট্রেডিশনাল এডুকেশনাল ইনস্টিটিউশনের, ইভেন দ্য টেকনিক্যাল স্কুলেরও এই কানেকশনটা এখনো হয় না। সো এই কানেকশনটা হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি ধরো অনেক বছর এই আইটি সেক্টরের কারিকুলাম বা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন নিয়ে কাজ করছি, তো সেখানেও আমি একই রকম একটা রিল্যাক্টেন্স দেখছি। ধরো ইউনিভার্সিটি হচ্ছে তারা বলতেছে যে আমার কাজ তো হচ্ছে তোমার এমপ্লয়ি তৈরি করা না, আমার কাজ হচ্ছে পোলাবনদের একটা এডুকেটেড পোলাবন তৈরি করা। আবার ইন্ডাস্ট্রি বলতেছে যে আমি আসলে এডুকেটেড পোলাবন দিয়ে কি করবো যদি আমার কাজ না পারে। সো ধরো এই যে তুমি যেটা বললা ডিম আগে না মুরগি আগে, এই একটা গ্যাপ থেকেই যায়। কিন্তু আলটিমেটলি সাফার তো করে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি সাফার করে, মানে হচ্ছে অ্যাজ এ হোল কান্ট্রি সাফার করে। মানে টোটাল গ্লোবাল এই ক্লোদিং এর মার্কেট সাইজ কেমন? বাংলাদেশ যদি 8% হয় উইথ 40 বিলিয়ন এক্সপোর্ট, দ্যাট মিনস প্রায় 400 বিলিয়ন সামথিং, 600 বিলিয়ন সামথিং। বাংলাদেশ হচ্ছে এটা কত পার্সেন্ট কভার করি আমরা? 7.9 or 8%। এবং এই 7.9 or 8% দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট। সো বাকি যে 92-93% এটা কারা কারা মোস্টলি করে? মানে লাইক আই সেড, China would be the biggest, around 20%, 23%. I'm just exact number. Vietnam would be similar to Bangladesh. Then you've got India, you've got Cambodia. Okay, Cambodia ভালো করছে। Then অনেক ছোট ছোট দেশে তো করে, শ্রীলঙ্কা করছে, পাকিস্তান করতেছে। পাকিস্তান is very big in home textile and denim. And হচ্ছে তারপরে আফ্রিকা করতেছে, মেক্সিকো করতেছে, ইউরোপ করতেছে। সো ইটস আ বিগ মার্কেট। মানে এই যে এতগুলো মার্কেটের কথা বললা, এখানে আর কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে? একটা তো হচ্ছে তোমার লো লেবার কস্ট, একটা কনসিডারিং ইস্যু ভেন্ডরদের জন্য, ইনোভেশন অ্যান্ড লিড টাইম।
ওকে, লিড টাইমে সবচেয়ে ভালো কে? লিড টাইমে সবচেয়ে ভালো হচ্ছে টার্কি, ওকে, আফ্রিকা, ইজিপ্ট, আফ্রিকার দেশগুলো, অ্যান্ড দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ট্যারিফস। ট্যারিফ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সোর্সিং অ্যাজ ওয়েল। বাংলাদেশ হচ্ছে অনেক বেশি সুবিধা পায়, বিকজ বাংলাদেশ ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ, স্পেশালি ইউরোপ অ্যান্ড ইউকে, ইটস ডিউটি ফ্রি। সো বাংলাদেশের এইখানে কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আফ্রিকা ইজ ডিউটি ফ্রি টু ইউএসএ, সো আফ্রিকাতে এই জন্য ইউএস এর ব্র্যান্ডগুলো গ্রো করতেছে। সো বাট লিড টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই সেন্সে যে প্রত্যেকটা ব্র্যান্ডই চায় যে তারা ক্লোজার টু দ্য ট্রেন্ড থাকতে, যে প্রোডাক্টটা স্টোরে থাকবে ওইটা যেন লেটেস্ট ফ্যাশনের সাথে ম্যাচ করে, রাইট? আজকে আমি বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট নিতে হলে আমাকে সেই প্রোডাক্ট লাইফ সাইকেলটা শুরু করতে হচ্ছে 6 মাস আগে থেকে, যেটা হচ্ছে আমি যদি টার্কি থেকে নেই একটু বেশি প্রাইস দিয়ে, আমি সেটা শুরু করতে পারি হয়তো 2 মাস আগে থেকে। বাংলাদেশ থেকে আমি যেখানে শিপ করি ইউকেতে আমার একটা প্রোডাক্ট ট্রানজিট টাইম ইটসেলফ ইজ 50 days। ওকে, সো তার মানে হচ্ছে 50 দিন আমি এমনিতেই পিছিয়ে থাকতেছি শুধুমাত্র ট্রানজিট বা এই শিপমেন্টের কারণে। সো আমাকে অবশ্যই হচ্ছে বাংলাদেশের, যদি আমি ফিউচার গ্রোথের কথার জায়গাটা বলি, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তার রিসেন্টলি যত গ্লোবাল ইস্যু হচ্ছে, রেড সি ক্রাইসিস হোক বা সুয়েজ ক্যানাল ইস্যু হোক, সো এই কারণে বাংলাদেশ আরো অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে, যেই কারণে হচ্ছে আফ্রিকা, ইজিপ্ট, টার্কি এদের জায়গাটা অনেক বড় হচ্ছে। আমাদের বাংলাদেশের আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড একই সাথে রেজিলিয়েন্সের পয়েন্ট হচ্ছে পোর্ট। ওকে, আমাদের একটা পোর্ট, তাই না? আমরা হচ্ছে গ্লোবালের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আর আমাদের পোর্ট একটা। আমাদের কিছু করার নাই, জিওগ্রাফিক্যালি আমরা সামহাউ লোকেটেড ইন দ্যাট ওয়ে। বাট আমরা এর মধ্যে থেকে কিভাবে হাইয়েস্ট এফিসিয়েন্সিটা বের করতে পারি, দ্যাট শুড বি আওয়ার পলিসি মেকার্স ডিসিশন। আমার একটা ইম্পোর্টেড র ম্যাটেরিয়াল রিলিজ করার জন্য পোর্ট থেকে আই স্টিল নিড 7 days টাইম, যেটা ভিয়েতনাম হোক, যেটা ইন্ডিয়া হোক, ওদের অ্যাডভান্টেজটা হচ্ছে এইখানে। সো দে রিডিউস দ্য লিড টাইম ফ্রম দিস রেড টেক থিং। আজকে একটা জিনিস ভিয়েতনামের পোর্টে পৌঁছালে ওরা 1 বা 2 দিনে হচ্ছে সেই জিনিসটা ফ্যাক্টরিতে নিয়ে আসে। সো বাংলাদেশে ওটা আনতে 1 সপ্তাহ সময় লাগে। সো আমি লিড টাইমে অটোমেটিক 1 সপ্তাহ, এরকম 1 সপ্তাহ অসংখ্য 1 সপ্তাহ যোগ হয়, যেগুলো আসলে কোনো ভ্যালু নেই, যেই কারণে অন্যান্য দেশগুলো এখান থেকে আগায় যাচ্ছে। মানে পারফেক্ট। আমার মনে হয় যে বাংলাদেশে ধরো এই ইন্ডাস্ট্রিটা যতখানি গ্রো হওয়ার কথা ছিল, ডেফিনেটলি অনেক বড় গ্রো হয়েছে, বাট ওইটা মানে ফুললি হইতে পারেনি, ওই টোটাল অপরচুনিটি হয়তো আমরা নিতে পারিনি। ধরো ওভার দ্য লাস্ট 10 years এটা গ্রোথ রেট কেমন? লাস্ট 10 years গ্রোথ রেট অন অ্যান অ্যাভারেজ 4 to 5%, খুবই কম, কজ গ্লোবালি যেভাবে আগেছে, উই লুজ দ্য মার্কেট শেয়ার। গ্লোবাল মার্কেট শেয়ার আমরা ডেফিনেটলি লুজ করছি, ওই লেভেলের গ্রোথ হয় নাই। ইটস বিকজ আমরা অনেকগুলো কারণ, একটা হচ্ছে লজিস্টিক্স, যেটা বললাম, ক্যাপাসিটি, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, বিকজ উই কুড ক্যাটার আ লট অফ অর্ডার্স। যেটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের লো ভ্যালু প্রোডাক্ট, আমার ভলিউম বাড়ছে কিন্তু ভ্যালু বাড়ে নাই। ইটস বিকজ আমি হচ্ছে আজ থেকে 10 বছর আগে যেই প্রোডাক্টটা যেই দামে সেল করতাম, ইন্টারনাল কম্পিটিশনের কারণে আমি এখন সেই প্রোডাক্টটা এর 20% কম দামে সেল করতেছি, তাই না? সো আমার রেভিনিউ বেসিক্যালি বাড়ে নাই, বাট ভলিউম হয়তো বাড়ছে। সো আমি এখানে এই জন্য রেভিনিউ গ্রোথটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আই এম স্টিল ডিপেন্ডেন্ট অন কটন বেসড প্রোডাক্ট। কটন বেসড প্রোডাক্ট মানে আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই 70-80% প্রোডাক্টই হচ্ছে মেড অফ কটন। বাংলাদেশ ইজ নট আ কটন প্রডিউসিং কান্ট্রি। আমার কটন আনতে হয় ইন্ডিয়া থেকে, আফ্রিকা থেকে, ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, সব জায়গা থেকে। তো যা আসে আবার চলে যায়। সো আমি অলওয়েজ ডিপেন্ডেন্ট। আমি কখনোই, ওয়ারেস যদি ইন্ডিয়া একটু ফোকাস করে, ইন্ডিয়া ক্যান প্রডিউস প্রোডাক্ট এট আ মাচ লোয়ার রেট দেন বাংলাদেশ, শুধুমাত্র কটনের পার্সপেক্টিভ থেকে। সো আমি চাইলেই কটনের প্রোডাক্টটা বাড়াইতে পারি না, তাই না? সো whereas গ্লোবাল ডিমান্ডটা বাড়ছে হচ্ছে সিনথেটিকে। আমার এখন অনেক ধরনের ফ্যাব্রিক আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে গ্রোথ মার্কেটটা হচ্ছে এই মুহূর্তে সিনথেটিক বেসড প্রোডাক্ট, যেটা কটন না, এন্ড সেইখানে আমি হচ্ছে গ্রো করতে পারিনি। ইটস বিকজ আমার অ্যাগেন যেটা বললাম, আই এম ভেরি মাচ কমফোর্টেবল উইথ মাই টি শার্টস অ্যান্ড মাই হোয়াট এভার প্রোডাক্টস আই এম প্রডিউসিং এট দ্য মোমেন্ট। সো ওই যে ডাইভার্সিফিকেশনটা, আমি একটা রিস্ক নিয়ে একটা হচ্ছে সিনথেটিক ফ্যাক্টরি বানাবো, ওই জিনিসটাই হয় না। সো এটা একটা রিজন, ওটা আমি পরে আসতেছি হয়তো ডিটেলসে, ওইখানে গ্রোথ এরিয়াটা এটাই। থার্ড হচ্ছে আমি প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারিনি।
ওকে, আমি ডিফারেন্ট প্রোডাক্টে যাইনি। ইনোভেশন নেই আমাদের কোনো। ইনোভেশন তো শুরুতেই বললাম, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ইনোভেশন। আমি হচ্ছে ইনোভেশন করে, আমি প্রাইস সেন্সিটিভ, বাট মেশিন ইনোভেশন করে বা অটোমেশনের মাধ্যমেও প্রাইস কমানো পসিবল। উই অলওয়েজ ফোকাসড অন লেবার, রাইট? বাট লেবারের রেট অলওয়েজ উইল ইনক্রিজ, মিনিমাম ওয়েজ উইল অলওয়েজ ইনক্রিজ। ডেফিনেটলি আমার জীবনযাত্রার মান বাড়তেছে, সো আই কান্ট অলওয়েজ রিলাই অন লেবার। আই হ্যাভ টু ইনভেস্ট ইন ইনোভেশন, মেশিনারিজ, টেকনোলজি, অটোমেশন, যেইটা করে হচ্ছে আই ক্যান আপ মাই এফিসিয়েন্সি। ভিয়েতনামের এফিসিয়েন্সি, প্রোডাকশন এফিসিয়েন্সি যদি আমি বলি, একটা প্রোডাকশন লাইনের, বাংলাদেশের অ্যাভারেজ প্রোডাকশন এফিসিয়েন্সি অ্যারাউন্ড 50 প্লাস, রাইট? নট মোর দ্যান 60। ওয়ারাস ভিয়েতনাম হোক বা চায়না হোক, ওরা ওদের এফিসিয়েন্সিটাকে নিয়ে গেছে 80% আপ। সো সেম টাইমে ভিয়েতনাম এইখান থেকে কস্ট অ্যাডভান্টেজটা পাচ্ছে। দেয়ার মিনিমাম ওয়েজ ইজ 3 times হায়ার দ্যান বাংলাদেশ, বাট দেয়ার প্রাইসেস আর সিমিলার টু বাংলাদেশ। They can give you better lead time, they can give you similar price, more automation and diversified product and synthetic product. মানে ওরা আসলে যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে, যেমন ওই যে লো লেবার কস্ট, ওই ব্যাপারটা ফোকাস রাখতে গিয়ে আমরা তো একটা জায়গায় হচ্ছে লেবারকে ডিপ্রাইভ করা ট্রাই করি, ইন্টেনশনালি আর আনইনটেনশনালি। এই জায়গাটা ওদের করতে হচ্ছে না, ওরা হচ্ছে ওদের ক্যাপাসিটি বিল্ড করছে, যারা হচ্ছে ওয়ার্কার, সিস্টেম লসটার বাদ চলে করে ফেলতেছে। এটা অ্যামেজিং। মানে এইটা খুবই, মানে এইটাই তোমার কাছে জিজ্ঞেস করতাম বলে যে, ধরো প্রতিবারই ঈদ বা এগুলো বিভিন্ন সময় দেখা যায় যে এই ফ্যাক্টরির এমপ্লয়িরা এতদিনের টাকা পাচ্ছে না বা অতদিনের টাকা পাচ্ছে না। এইটা কি অনলি বিকজ অফ দ্যাট রিজন যে তার খরচ কমাইতে হবে বা তার ওই লো লেবার কস্টের একটা কারণেই এটা হচ্ছে কিনা? তুমি যদি আমাদের স্টক মার্কেটে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি এনলিস্টেড আছে, সো যাদের ফিনান্সিয়াল ডেটা ইজ পাবলিক, সো ইফ ইউ সি দ্য প্রফিট মার্জিন অন অ্যান অ্যাভারেজ ইজ ভেরি লেস, ইজ 2 to 5% net profit margin, which is very less if you think about the scale they operate. তাহলে ওটা ফ্যাব্রিকেটেড? সো দ্যাট নট নেসেসারিলি ফ্যাব্রিকেটেড। আমি যেটা যেই 20 বছর আগে যেই প্রফিট মার্জিন ছিল, নট নেসেসারিলি সবাই সেম প্রফিট মার্জিনে স্টিল অপারেট করতেছে। ঈদের আগে যে আন্দোলন বা যেই জিনিসটা আমরা দেখি যে স্যালারি দিতে একটু দেরি হচ্ছে বা অর্ডার কমে গেলে আমার গার্মেন্টস ওনাররা হচ্ছে সরকারের কাছে সাহায্য চাচ্ছে, ইটস বিকজ দে আর ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দেয়ার সেল। আজকে যদি সেল না হয়, দে ডোন্ট হ্যাভ এনাফ ক্যাশ টু ডিসবার্স দ্য স্যালারি, মানে বিকজ দেয়ার মার্জিন ইজ ভেরি থিন। এত বড় ইন্ডাস্ট্রির কি এই জিনিস হওয়ার কথা না? এক্স্যাক্টলি, বিকজ উই হ্যাভেন্ট ফাউন্ড আউট দ্য ওয়ে টু আইডেন্টিফাই হাউ ডু উই ইনক্রিজ দ্য মার্জিন, রাইট? আমার হচ্ছে এখন মার্জিনটা অনেকের চোখে লাগে না, বিকজ দ্য স্কেল ইজ ভেরি বিগ। আমার একটা নর্মাল কোম্পানি, আমি যদি একটা কোম্পানি খুলি, এটার 5% প্রফিট মার্জিন উইল বি ভেরি লেস, বাট দে ডিলস ইন মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার্স। তখন অ্যামাউন্টটা ইটসেলফ ইন নাম্বারস ইট লুকস ভেরি বিগ। সো এই জন্যই হচ্ছে অনেকে এখন নতুন করে ইনভেস্ট করছে না, নতুন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে না, বিকজ দ্য মার্জিন, দ্য attractiveness is very low. আমি এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করলে I can earn better return. Setup cost extremely high. And setup cost is now unbelievable, তাই না? So আমার গ্যাসের প্রাইস, আমার র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে যাচ্ছে, আমার হচ্ছে ওভারহেড কস্ট বেড়ে যাচ্ছে। সো এই সব জিনিসগুলাই হচ্ছে আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলছে। সো আমার থেকে এখান থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে হাউ ডু আই ইনভেস্ট ইন এফিসিয়েন্সি, হাউ ডু আই ইনভেস্ট ইন টেকনোলজি। আমার লেবারের রেট কমছে না, এটা কমবে না, সবারই স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তেছে, ইনফ্লেশন হয়। সো হাউ ডু আই ইনক্রিজ প্রফিটেবিলিটি? ইনক্রিজ প্রফিটেবিলিটি আসবে হচ্ছে আমার ইনক্রিজড অটোমেশন, ইনক্রিজড টেকনোলজি থেকে, এফিসিয়েন্সি থেকে। আরেকটা জিনিস আসবে, আমি যদি লং টার্মের কথা চিন্তা করি, আই নিড টু ডাইভার্সিফাই। কটন প্রোডাক্টের ডিমান্ড যদি কমে যায় ওয়ার্ল্ডে, আমি অ্যাজ আ কান্ট্রি আমি কি করছি? বাংলাদেশ বিগেস্ট একটা অপরচুনিটি মিস করছে 5 থেকে 10 বছর আগে, বাট স্টিল হ্যাজ গট টাইম। সেটা হচ্ছে 50%, again নাম্বারস চেক করতে হবে, বাট আই এম প্রিটি শিওর 50% অফ দ্য ক্লোদিং প্রোডাক্ট আর নাও সিনথেটিক মেড। আচ্ছা, রাইট? অ্যান্ড সিনথেটিক ইয়ার্ন বা সিনথেটিক ফাইবার বানাইতে আমার গাছ লাগে না। I don't need places, I need labs. True. I need polyester
এখন সেই পলিয়েস্টারটা বাংলাদেশে বানাইতেও যেই খরচ হওয়ার কথা, চায়নাতে বানাতেও সেম খরচ হওয়ার কথা, বিকজ গাছ পলিস্টারের কোনো গাছ নাই বা কিছু নাই, আমাকে অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকারই ছিল না। আমার যদি গ্লোবাল মার্কেটে 50% সিনথেটিক ডিমান্ড থাকে, আমার 5 বছর আগে আই শুড হ্যাভ ইনভেস্টেড ইন অল সিনথেটিক প্রোডাক্টস, যাতে করে আমি এখন আইসা আমার মোটামুটি আমার অল 50% ফ্যাক্টরিজ শুড বি বেসড অন সিনথেটিক প্রোডাক্ট, যেটা এই মুহূর্তে হয়তো 5%ও হয় না। সেটা হয় না কেন? ধরো এখানে ইনভেস্ট করে না কেন? এটা তো সবাই জানতো। ইনভেস্ট করে নাই, মার্কেটটা বুঝতে পারে নাই। মানে রিয়েলি তাহলে মার্কেটটা বুঝতে পারেনি কারণ আমাদের গ্লোবাল ইন্ডাস্ট্রি বা ওই গ্লোবাল অ্যাক্সেসটা কম ছিল। আমরা এস্টিমেট করতে পারি নাই যে আসলে গ্লোবাল ডিমান্ডটা কোন দিকে যাচ্ছে, রাইট? আজকে যে ওনার, দে হ্যাভ এক্সপ্যান্ডেড দেয়ার প্রোডাকশন ক্যাপাসিটি, they could have expanded their vertical capacity. Exactly. যেখানে raw material that they could produce it, right? What China did, China invested heavily on all this synthetic. আজকে polyester হোক, আমার modal হোক, আমার different tencel হোক, everything is dependent on China. China full global market দখল করে নিয়েছে, because and they invested, they have now gained the economies of scale. আমি শুরুতে করি নাই, বিকজ আমার খরচ বেশি ছিল। আই নিডেড আ লট অফ নিউ মেশিনস। আমার ওই ইনভেস্টমেন্টে আমি যাবোই না, বিকজ আই হ্যাভেন্ট সিন দ্য ডিমান্ড। আমার ওই নলেজটা কম ছিল। এখন এসে স্টিল ইটস নট লেট, এখন এসে অনেক বড় বড় কোম্পানি, দে আর নাও এস্টাবলিশিং সিনথেটিক ফ্যাক্টরিজ। ওয়ান অফ দ্য ফ্যাক্টরিজ ইভেন এস্টাবলিশিং এ ফ্যাক্টরি ইন ভোলা, বরিশালে। ইন্টারেস্টিং। সো যেই জিনিসটা হয়তো 5 থেকে 10 বছর আগে উই শুড হ্যাভ স্টার্টেড, উই স্টার্টেড ইট নাও। বাট যদি এটা কন্টিনিউ করতে পারে উইথ প্রপার গভর্নমেন্ট সাপোর্ট, এইখানে গভর্নমেন্ট ক্যান প্লে আ মেজর রোল, দেন আজ থেকে 20 বছর পরেও আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি গ্রোথটা দেখতে পাবে। আদারওয়াইজ ইফ উই আর লাইক দিস, আওয়ার গ্রোথ উইল বি গন, দ্যাটস ফর শিওর, অ্যান্ড দেন উই উইল বি অ্যাগেইন স্ট্রাগলিং উইথ প্রাইসেস অ্যান্ড থিংস। যে জিনিসটা আই কুড প্রডিউস ইন কান্ট্রি, ওই জিনিসটাতেই আই শুড ইনভেস্ট নাও। এখন কথাটা হচ্ছে, এখন ইনভেস্ট করে আমার রিটার্ন পেতে পেতে একটু সময় লাগবে। সেটার ধৈর্য হয়তো আমাদের নাই, সেটার ধৈর্য হয়তো আমাদের নাই, সেটার নতুন ইনভেস্টর হয়তো আমাদের নাই। সো সেইখানে হচ্ছে ক্যান পলিসি মেকার্স ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো অ্যান্ড অল দিস ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, বাট সেটার জন্য হচ্ছে আমার ওই প্ল্যাটফর্মটা দরকার। মানে এই পুরো জায়গাটাতে আমরা ধরো পলিসি মেকারের কথা বললাম, মানে হু আর দ্য পলিসি মেকার্স, এটা নিয়ে ডিটেলস আমরা হয়তো বলি না, যে গভর্নমেন্ট, প্রাইভেট, বিজিএমই এই টোটাল জায়গাটাতে রোল কি প্লে করছে? মানে বিজিএমই তো খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, যদি আমরা দেখি যে কোনোভাবেই হোক না কেন। এই পুরো ইন্ডাস্ট্রি ধরো, আমি আজকে তোমার সাথে কথা বলার পরে বুঝলাম যে এত বড় একটা ইন্ডাস্ট্রি কিন্তু খুব অর্গানাইজড না। মানে এটার R&D সেল নাই, এটা আসলে ফিউচার প্রেডিক্ট করতে পারে না, এটার মার্কেট এক্সপেনশন নিয়ে অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসেবে মার্কেট এক্সপেনশন নিয়ে কেউ কাজ করে না। তো বিজিএমই এখানে কি রোলটা প্লে করে? যেটুকু অ্যাচিভমেন্ট হয়েছে, ডেফিনেটলি ইটস বিকজ অফ বিজিএমইএ। ওকে, বিজিএমইএ অনেকদিন ধরে চেষ্টা করতেছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য, তাই না? সো হচ্ছে এইখানে ডেফিনেটলি at least they played that organizing part. So far what happened, যেটা হচ্ছে বিজিএমইএ করতে পারে, বা অনেক রিসার্চ অর্গানাইজেশন বা কনসালটেন্সি ফার্মরা এই মুহূর্তে বিজিএমইএর সাথে কাজ করতেছে, যে হাউ ডু উই বিল্ড আ লং টার্ম পলিসি, যেটা নট নেসেসারিলি আমার একটা বিজিএমইএ টার্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বিকজ দে হ্যাভ গট দেয়ার ইলেকশন এভরি আদার টাইম, রাইট? সো দে নিড টু establish a long-term policy, যেটা irrespective of whoever is in the power, যারা হচ্ছে জিনিসটা কন্টিনিউ করে রাখবে। সো আজকে যদি আমি 2025-এ দাঁড়ায়, আই নিড টু হ্যাভ আ পলিসি যে আমি 2040-এ কি করব। সো দ্যাট লং টার্ম ভিশন ইজ নিডেড টু বি দেয়ার ইজ আ ভিশন টিল 2030। সো এখন হচ্ছে ওই জিনিসটা অ্যাগেন, দ্যাট কন্টিনিউয়েশন, দ্য কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই কনসিস্টেন্সি ব্যাপারটা করে রাখতে পারতেছে কিনা বিজিএমইএ, এইখানে হচ্ছে কাজ করার অনেক জায়গা আছে। বিজনেসম্যানের বুদ্ধি আমার চেয়ে তোমার চেয়ে অনেক বেশি। আমি এখানে বসে বসে হচ্ছে দে নো মাচ বেটার দেন আস, দে নো দ্য রিয়ালিটি এন্ড থিংস। সো আমি চাইলেই তাদেরকে বলতে পারি না এটা করা উচিত, বাট দে নো বেটার দেন আস অ্যান্ড দে হ্যাভ গট ব্রেইনস, বিকজ দ্যাটস হাউ দে এস্টাবলিশ দিস ইন্ডাস্ট্রি। দে জাস্ট নিড টু অর্গানাইজ দেমসেলভস ইন আ মাচ মোর কনসিস্টেন্ট ম্যানার, যেখানে বসে তারা হচ্ছে লং টার্মের জন্য কাজ করবে। অ্যান্ড ওই জিনিসটা হোপফুলি শুরু হয়েছে। সো বাট ইট ক্যান ডেফিনেটলি
have some like proper discussion. Because BGMEA তো শুধু নিজেদের organization না, they should be the one coming up with all these ideas and things. They should be talking to the government. They should be talking to all the international. গভর্নমেন্টের কিন্তু এগুলো জানার কথা না, ইন্ডাস্ট্রি থেকে প্রস্তাবনা যাবে। Exactly. So ওই জিনিসটা হচ্ছে if they can establish, definitely এই যে যত কথাগুলো আমরা বললাম BGMEA and BTMEA or BKMEA, they will play the most important role because they are the voice. ওকে, আর একটা ব্যাপার হচ্ছে ধরো বাংলাদেশের যদি মন্ত্রণালয়গুলো দেখি আমরা, হ্যাঁ ধরো আইসিটি তো একটা আইসিটি মন্ত্রণালয় আছে, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে, কিন্তু ধরো পার্টের সাথে বস্ত্র একটা মন্ত্রণালয় আছে, কিন্তু শুধু আরএনজি বেসড মন্ত্রণালয় নাই কেন? এটা কি থাকা দরকার ছিল না? মানে একটা মানে ইভেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে। আমি জাস্ট এটা বলতেছি আউট অফ কিউরিসিটি। মানে এই ব্যাপারগুলো কি ধরো একটা যদি সেপারেট মন্ত্রণালয় থাকতো, সেপারেট মন্ত্রী থাকতেন, তাহলে ব্যাপারগুলো আর একটু স্পিডি হইতো বা আর একটু ফোকাস পাইতো। এক্সিস্টিং অবকাঠামোর মধ্যেও অনেক কিছু করা সম্ভব ছিল বা সম্ভব আছে। One of the biggest role can be played by BIDA. Because আমার এইখানে যদি আমি লোকাল ইনভেস্টর না পাই, আমি হয়তো অনেক ফরেন ইনভেস্টমেন্টও অ্যাট্রাক্ট করতে পারি। So if I can make their entry point easier, they have got the knowledge, they have got the expertise, they have got all those previous machineries, talents and things. They can always set up things. আমার এখানে গভর্নমেন্ট অনেক কাজ করছে। We have got export processing zones, right? অনেকগুলো নতুন এক্সপোর্ট প্রসেসিং জোন আর আপকামিং। বাংলাদেশের ইকোনমি 2 বছর আগেও ভয়ঙ্কর গ্রোথ ইকোনমির মধ্যে ছিল, রাইট? এখন হয়তো একটু পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হয়তো একটু খারাপ, বাট দেন এগেইন ইট উইল টার্ন ব্যাক বিকজ বাংলাদেশ ইজ অলওয়েজ রেজিলিয়েন্ট। সো এইখানে হচ্ছে এক্সিস্টিং সিস্টেমের মধ্যেই ইফ উই ক্যান জাস্ট ব্রিং দ্য স্পিড, রাইট, ইফ উই ক্যান জাস্ট ব্রিং দ্য ইজ অফ ডুইং বিজনেস, আমার প্রচুর ইনভেস্টমেন্ট এখনো ইজ আউটসাইড। আমি যদি সিনথেটিকের কথা বলি, ইফ আই ওয়ান্ট টু ইফ আই ক্যান গিভ ইজ অফ ডুইং বিজনেস, আমার অসংখ্য চাইনিজ মিল ক্যান স্টিল কাম টু বাংলাদেশ, অসংখ্য ফরেন ইনভেস্টমেন্ট ক্যান স্টিল কাম টু বাংলাদেশ অ্যান্ড দে ক্যান এস্টাবলিশ দেয়ার ফ্যাক্টরিজ। আলটিমেটলি লাভবান হবে বাংলাদেশি বিকজ দে নো দ্যাট পার্টি। সো মন্ত্রণালয়ের দরকার নাই, আমার এক্সিস্টিং সেট আপে আই নিড সাম স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি অ্যান্ড সামবডি টু টেক দ্য লিড অন ইট। এই মুহূর্তে কেউ লিডটা নিচ্ছে না বা এই মুহূর্তে কেউ জিনিসটা নিয়ে বারবার কথা বলছে না। সো দ্যাট কোলাবোরেশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট পার্টিজ আর নিডেড টু বি দেয়ার। ওকে, ওয়ান্ডারফুল। আমরা অনেকক্ষণ ধরো এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, এখন একটু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি বা ডিফারেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলি। ধরো তুমি তো যখন শ্রীলঙ্কায় গেলা 6 মাস হলো, হ্যাঁ ওকে, তখন তো ধরো তার 1-2 বছর আগে শ্রীলঙ্কা একটা ঘটনা ঘটছে যেটা কিনা অনেকটাই আমাদের এই আগস্ট অভ্যুত্থানের মতো, অনেকটাই মোরাললেস একই রকমভাবে হয়তো বা অনেক কিছু আমরা ওদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে করছি, গণভবনে যেগুলো হয়েছে ওগুলো। বাট বিফোর দ্যাট ইনসিডেন্ট শ্রীলঙ্কা কিন্তু খুবই ডিজাস্টারাস একটা অবস্থা হতে গেছে। আমরা জানি যে ওদের সবকিছু ডিজাস্টার ছিল, এক্স্যাক্টলি। সো এই গেল 2 বছরে ওরা কিন্তু মোরাললেস অনেকখানি ঠিকঠাক হয়ে গেছে, ইভেন মানে এর চেয়ে ঠিক হওয়া পসিবল না আর কি 2 বছরে। বাট আমাদেরও প্রায় 1 বছর হতে যাচ্ছে, আমরা আসলে ওরকমভাবে খুব একটা গ্রো করিনি বা আমরা আসলে আমাদের ফ্রাস্ট্রেশনটাই বেশি, এখন আমাদের অনেক কারণে ফ্রাস্ট্রেশন চলছে। তো শ্রীলঙ্কা এই জিনিসটা কীভাবে পারলো এবং আমরা কেন পারছি না, এটা তুমি তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলো, যেহেতু তুমি ওখানে আছো বা ওখান থেকে কাজ করতেছো। আমি শিওর যে ওখানে অনেকের সাথে তোমার কথা হয়। সো দ্যাটস, আমি যদি চেঞ্জের কথা বলি, চেঞ্জটা আমি শুধু পলিটিক্যাল পার্সপেক্টিভে যাচ্ছি না, আমি শুধু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যদি বলি, Sri Lanka was having like 40% plus inflation rate. 40% plus at some point. Even last year they were at 25-30% inflation rate. So their takar value bhangar bhabe devalue korche and all those things. So which helped their export business, by the way. So যখন টাকার ভ্যালু ডিভ্যালু করে, so it helps with lower prices and things. যে জিনিসটা আমি পার্সোনালি ফিল করছি সেটা হচ্ছে মানুষের মধ্যে চেঞ্জের যে ইচ্ছাটা বা যেই পজিটিভিটিটা, ওই জিনিসটা ওয়াজ ভেরি মাচ দেয়ার। আমি বলতেছি বাংলাদেশ ইজ রেজিলিয়েন্ট, শ্রীলঙ্কা অলসো শোড দি আলটিমেট রেজিলিয়েন্স বিকজ দে ওয়ার অলমোস্ট অ্যাবাউট টু বি ব্যাংক্রাপ্ট। তাদের এ লেভেল পরীক্ষা 6 মাস পিছিয়ে দিয়েছে বিকজ দে ডিডন্ট হ্যাভ ইলেকট্রিসিটি অ্যান্ড অল দোজ থিংস। ইভেন দ্যাট অ্যাজ আ কান্ট্রি
সব মানুষ মিলে হচ্ছে দে রিয়েলাইজ দ্যাট দে হ্যাভ টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, দে হ্যাভ টু কাট ব্যাক দেয়ার এক্সপেন্সেস, দে হ্যাভ টু ফাইন্ড আ বেটার লিভিং। অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছে, হুইচ ইজ ট্রু, বাট যখন তারা দেশ ছেড়ে চলে গেছে দে ওয়েন্ট টু আদার কান্ট্রিজ উইথ আ বেটার কোয়ালিটি জব, দে মাইগ্রেটেড দেয়ার স্কিলড ওয়ার্কফোর্স আউটসাইড। রেমিটেন্স আসছে। So remittance played a very important role, and that remittance is much higher quality value wise compared to, because they have supported skilled labor. They wanted to remove corruption, right? Because they understood that কিছু কিছু জিনিস হইছে because of their আমলাতান্ত্রিক জটিলতার কারণে। The red tape is very much prevalent, same as Bangladesh, India, Sri Lanka, Pakistan. So ওরা হচ্ছে red tape ঘটনা জিনিসটা বা স্পিডটা আনতে চাইছে, and they made sure that it happened. সেটা ইলেকশনের থ্রুতে হোক, সেটা নিজেদের কাজকর্মের মধ্যে থেকে হোক, বা সেটা নিজেদের শিক্ষার যে বিষয়টা। সো প্রত্যেকে যে যার জায়গা থেকে হচ্ছে দায়িত্বটা পালন করছে অ্যাজ আ সিটিজেন অফ দ্য কান্ট্রি, রাইট? সো আমাদের এখান থেকেই হচ্ছে ওই জিনিসটা শেখার আছে যে হোয়াট ক্যান আই ডু ফর মাই ওন কান্ট্রি, রাইট? আজকে যদি আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে থাকি, আমি বাংলাদেশের উন্নয়নের জন্য হোয়াট ক্যান আই ডু, আমি কোন জিনিসটা চেঞ্জ করব। দে থট অ্যাবাউট ইট, ওকে, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্ড ইভেন্চুয়ালি যেটা হয়েছে সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করার কারণে যেটা হয়েছে ইকোনমিক ইন্ডিকেটর স্টার্টেড টু টার্ন ব্যাক। আর যখনই হচ্ছে ওই পজিটিভ জিনিসটা চোখে পড়ছে সবার, দে গেট মোর মোটিভেটেড। সো গত বছর যেখানে ইনফ্লেশন ছিল 25%, সেইখানে এই বছরের ফেব্রুয়ারিতে দে রিপোর্টেড -5% ইনফ্লেশন। সো নাও দে আর ট্রাইং টু মেক ইট পজিটিভ, বিকজ সো অনেক ধরনের অনেক কিছু বন্ধ হয়েছে বিকজ, বাট ওরা হচ্ছে ব্যয়টাকে সংকুচিত করছে। ওকে, দে কাট ব্যাক দেয়ার এক্সপেন্ডিচার। এখন হচ্ছে tourism sector, they have opened up, they are now promoting heavily on tourism, they are not necessarily depending on RMG, right? So they have got their own spokesperson globally. ট্যুরিজম আসতেছে, অসংখ্য মানুষ হচ্ছে শ্রীলঙ্কা যাচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশে ঈদের কথা প্রচুর যাচ্ছে, প্রত্যেক বাংলাদেশ ওয়াজ ইন শ্রীলঙ্কা। সো বাট ইটস চায়না থেকে প্রচুর মানুষ আসতেছে। সো দে হ্যাভ বিল্ড দোজ রিলেশনশিপ, অ্যান্ড অলসো তাদের ইকোনমিক যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো সেইগুলো স্টার্টেড অপারেটিং মোর ফ্রিকুয়েন্টলি। দে হ্যাভ গট আদানি ইনভেস্টমেন্ট, দে হ্যাভ গট চাইনিজ ইনভেস্টমেন্ট ইন দেয়ার পোর্ট, right? Because they have got the master seaport where actually বাংলাদেশের লাইটার ভেসেল শ্রীলঙ্কা যায়, শ্রীলঙ্কা থেকে মাদার ভেসেলে সেগুলো লোড হয়ে তারপরে হচ্ছে সেগুলো ইউরোপে যাচ্ছে। সো শ্রীলঙ্কা is the hub of all these vessels and stuff. So they are now utilizing those resources or infrastructure that they invested 10 years back. IMF থেকে লোন পাইছে, which helped. So all those policy click together. এখন হচ্ছে everybody is positive. So that positivity brings more positive. Everybody is working hard. Everybody is looking at the future and see the change in their country. HSBC, SCB যখন কথা বলতেছে, they give a positive outlook to everybody. That means more foreign investments are wonderful. So ওই জিনিসটাই হচ্ছে। So yeah, দারুণ। লাস্ট কোশ্চেন মেবি, যেটা হচ্ছে মানে আবার একদম প্রথম দিকে চলে আসি তোমার মার্কস অ্যান্ড স্পেন্সারের ব্যাপারে। ধরো এটা তো প্রায় 150 বছরের কাছাকাছি পুরাতন একটা কোম্পানি এবং অ্যাক্রস দ্য গ্লোব এটা কাজ করতেছে। মানে এটা একটা জানার জন্য যে ধরো এই এমএনসিগুলো কীভাবে এত স্মুথলি অপারেশন চালায়। আমি শিওর যে এদের ম্যানেজমেন্ট বডির অনেকেই হয়তো শ্রীলঙ্কা আসে নাই, অনেকে হয়তো বাংলাদেশে আসে নাই, বাট স্টিল অপারেশন সো মানে কি বলে আর কি, একটু ভালো হইতে পারে না আর কি। মানে এইটার ক্যারিশমাটা কি, এভাবে কীভাবে রান করে? এমএনএস নিজেদের সম্পর্কে একটা কথা বলে, যেটা হচ্ছে আমি বলছিলাম, সেটা হচ্ছে দিস কোম্পানি সার্ভাইভড 2 ওয়ার্ল্ড ওয়ার, সো দে ক্যান সার্ভাইভ এনিথিং। সো সার্ভাইভের ব্যাপারটা আসে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি থেকে, ওকে, তাই না? সো সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারার যেই ক্যাপাবিলিটি বা যেই অ্যাজিলিটিটা দরকার, সেইটা হচ্ছে এমএনসিগুলো, আমি গ্লোবাল যত বড় বড় এমএনসির কথা বলি, দে কুড অ্যাডাপ্ট, ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি, দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাটস হাউ দে সার্ভাইভ। আজকে যদি ইউনিলিভার হোক, বিএটি হোক, ব্যাংকস হোক, কোভিড দেখছে সবাই, বড় বড় কোনো কোম্পানি দে ডিডন্ট গট ব্যাংক্রাপ্ট। যারা হুএভার কুডন্ট অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট, দে গট কিকড আউট দেমসেলভস বা ফ্রম দি রেস, রাইট? আজকে হচ্ছে যখন আমার কোভিড শুরু হয়েছিল,
এমএনএস রিয়েলাইজ যে হচ্ছে মানুষের সব এসেনশিয়াল প্রোডাক্ট দরকার, রাইট, যেগুলা মানুষ বাসায় থাকতেছে, তো মানুষের বেশি করে নাইট ওয়্যার দরকার, মানুষই করতেছে। সো এমএনএস স্টার্টেড শিপিং আর প্রডিউসিং আর সেলিং দোজ প্রোডাক্টস। আগে যেখানে ওগুলো হয়তো 20% সেল করতো, এমএনএস ইনক্রিজ দ্যাট মার্কেট শেয়ার, দ্যাট প্রোডাক্ট শেয়ার আর কি, ওইখানে হচ্ছে 40%। এমএনএস হচ্ছে কি করছে, এমএনএস যেটা বললাম, এমএনএস এর ফুড স্টোর নাম্বার অফ ক্লোথিং স্টোরের চাইতে বেশি। সো প্রত্যেকটা ফুডের স্টোরের টিলে দে হ্যাং দেয়ার ক্লোথস, সো দ্যাট মানুষ খাবার কিনতে, বিকজ খাবার কেনার সময় দোকান খোলা ছিল, সো খাবার কিনতে গেলেও যেন হচ্ছে ক্লোদিং এর কিছু না কিছু আইটেম কিনতে পারে। সো এই যে চেঞ্জিং মেন্টালিটি বা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে যে অ্যাডাপ্টেশনটা, এই জিনিসটাই হচ্ছে প্রত্যেকটা এমএনসি কে আই গেস সার্ভাইভ করতে হেল্প করে। অ্যান্ড হুয়েভার কুড ডু ইট ফাস্টার, দে আর দি গেইনার। অ্যান্ড যে জিনিসটা আমাদের বাংলাদেশে দরকার, বিকজ উই হ্যাভ সিন লটস অফ চেঞ্জেস, অ্যান্ড হাউ কুইকলি উই ক্যান অ্যাডাপ্ট, দ্যাটস দ্য বিগেস্ট থিং। ওকে, থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ রিফাত। অনেক কথা হচ্ছে, অনেক কথা বলে ফেলছি। বাট